আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় এসএসসি 25বাসী, আপনাদের ফাইনাল রিভিশন প্রোগ্রামের আজকে রসায়নের প্রথম লেকচারে স্বাগতম। দেখতে দেখতে আপনাদের ক্লাসগুলো শুরু হয়ে গেল এবং আপনারা প্রতিনিয়ত আমাদের পেজে যে রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টের ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমাদের ফাইনাল রিভিশন প্রোগ্রামের কেমিস্ট্রি প্রথম লেকচার। তো লেকচারগুলো আমাদের এমনভাবে হবে যে আমরা বইয়ের যে অধ্যায় 1 থেকে শুরু করে 12 পর্যন্ত যাবো এমন না। আমাদের লেকচারগুলো হবে হইলো আপনাদের কোন অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে বিভিন্ন জায়গায় জানাইছেন যে আপনাদের এই অধ্যায়গুলোতে বেশি সমস্যা, এই অধ্যায়গুলো আপনাদের বেশি আগে দরকার। তো এইভাবে করে আমি আমার মতো একটা প্ল্যান সাজাইছি। তো সেই অনুযায়ী আপনাদের লেকচারগুলো যাবে, পুরো সিলেবাসটাই কমপ্লিট করানো হবে, কিন্তু যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো আগে করানো হবে, আপনাদের ডিমান্ডেবল চ্যাপ্টারগুলো আগে করানো হবে। তো আজকে আপনাদের প্রথম লেকচারে স্বাগতম। আজকে আমরা তোমাদের অধ্যায় 3 দিয়ে শুরু করতেছি। অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। যেসব অধ্যায় থেকে বেশি বেশি সৃজনশীল আসে বা আসবেই, আমরা সেই অধ্যায়গুলো টার্গেট করে আগে প্র্যাকটিস করব। এইটা তোমাদের ফাইনাল রিভিশন প্রোগ্রাম। ফাইনাল রিভিশন প্রোগ্রাম মানে তুমি অলরেডি সবই পারো, সবই আগে কোথাও না কোথাও পড়ছো। এখন হলো তোমার পুরোটা মিলে একটা সামারি দরকার, প্রত্যেকটা অধ্যায়ের একটা ওয়ান শট রিভিশন দরকার। দেন ওই অধ্যায়ের উপর আপনাদের সৃজনশীল এবং এমসিকিউ টাইপ ভিত্তিক দরকার, যে এই টাইপ সৃজনশীল প্র্যাকটিস যদি আমি করি তাহলে আমার এই অধ্যায়ের ফুল সৃজনশীল টপিকগুলো কভার। এই টাইপের আমি যদি এমসিকিউ গুলো প্র্যাকটিস করি তাহলে আমার টোটাল এই অধ্যায় থেকে যত টাইপের এমসিকিউ আসতে পারে সেইগুলো কভার হয়ে যাবে। আমাদের লেকচারগুলো ঠিক এইভাবে সাজানো। আমাদের প্রথম কাজ হবে হইলো তোমাদের ফার্স্ট ক্লাসে একটা অথবা দুইটা, এটা অধ্যায়ের উপর ডিপেন্ড করবে যে কোন কোন অধ্যায় দেখা যাবে একটা লেকচারে আপনার সৃজনশীল চলে আসতেছে। তো এভারেজ ধরে রাখেন প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা বা দুইটা যাবে বেসিক ক্লাস। এটা হবে ওয়ান শট বেসিক, যেখানে আপনাকে টু দি পয়েন্ট একদম বোর্ডে 100 আউট অফ 100 ক্র্যাক করতে যে বেসিক দরকার শুধুমাত্র সেইটাই পড়ানো হবে, কোনো এক্সট্রা কথাবার্তা বলা হবে না। তাহলে আমাদের প্রথম কাজ হবে হইলো ফার্স্ট হইলো ওয়ান শট একটা রিভিশন যাবে, ওয়ান শট রিভিশন যাবে ওই চ্যাপ্টারের উপর, ওয়ান শট রিভিশন হবে। দেন সেকেন্ড কাজ কি হবে আমাদের? সেকেন্ড কাজ হবে ওই অধ্যায় থেকে যত টাইপের সৃজনশীল বিগত বছরগুলোতে আসছে অথবা আসতে পারে সেই টাইপের সৃজনশীলগুলো সিকিউ সলভ করা। 3 নাম্বার ক্লাসে যাবে আপনাদের ওই চ্যাপ্টার থেকে যত টাইপের এমসিকিউ আসে বিগত বছরগুলোতে আসছে অথবা আসতে পারে সেই এমসিকিউ গুলো প্র্যাকটিস করা। তো তোমাদের মোটামুটি 3টা লেকচারে এক একটা অধ্যায় এ টু জেড রিভিশন করানো হবে। এই ক্লাসগুলো করার পর আমার মনে হয় না তোমাদের আর কোথাও ভর্তি হওয়ার দরকার আছে অথবা আর কোনো প্যানিক নেওয়ার কোনো কারণ আছে। আপনার প্যানিক হওয়ার কোনো দরকার নাই, কারণ আপনারা এইখানে আমি এ টু জেড আপনাকে রেডি করে দিতেছি। প্রথম ক্লাসে বেসিক এ টু জেড ক্লিয়ার করব, সেকেন্ড ক্লাসে সিকিউ সলভ করব, থার্ড ক্লাস আমরা এমসিকিউ সলভ করব। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের উপর যখন আপনি এইভাবে করে রেডি হবেন, আমার মনে হয় না আপনার চিন্তার কোনো কারণ আছে। ঠিক আছে? তো এই হলো আমাদের প্ল্যানিং। তো আজকে আমরা অধ্যায় 3 শুরু করতেছি। তো অধ্যায় 3টা আপনারা জানেন অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। ফার্স্ট যে টপিকটা আসছে অধ্যায় 3-এর উপর, পদার্থ নিয়ে কিছু কথাবার্তা আছে, যৌগিক পদার্থ, মৌলিক পদার্থ, আপনারা সবাই খুব ভালো করে জানেন। এখান থেকে এমসিকিউর জন্য যেই কথাটা আপনাদের একটু মনে রাখতে হবে, এমসিকিউর জন্য যেই কথাটা মনে রাখতে হবে, জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। ঠিক আছে? আপনাদের এই এক পরমাণু নিয়ে দেখবেন আমার 1.5 ঘন্টার লেকচার আছে। আজকে আপনাদের আমি যা পড়াবো এটা নিয়ে অনেকগুলো লেকচার দেওয়া সম্ভব। হ্যাঁ, আপনারা ইউটিউবে গেলেই দেখবেন এক একটা টপিকের উপর আমার 1.5-2 ঘন্টার লেকচার আছে। পড়াইলে স্যার পড়ানোর কোনো শেষ নাই, অনেক কিছু পড়ানো যায়। তো বাট এখন আমাদের টার্গেট হলো স্যার বোর্ড পরীক্ষা। এখন আপনাকে আমি বাড়তি জিনিস পড়ায় 1 মিনিট সময় লস করতে চাই না। হ্যাঁ,
তো এখন আমার ফ্লেক্স মারার জন্য আপনাকে এত কিছু বলার দরকার নাই, একদম টু দি পয়েন্ট, আপনার যেটা দরকার একদম বোর্ডে যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই রিভিশন করব, ঠিক আছে? নাহলে এই পরমাণু নিয়ে আমার লেকচার আছে, পরমাণু মডেল নিয়ে লেকচার আছে, তারপরে প্রত্যেকটা সূত্র, হ্যাঁ তোমরা তো এখনো আসল পড়া পড়োই নাই, কলেজে উঠলে দেখবে এখানে অনেক কাহিনী আছে, অনেক সূত্র কই থেকে আসলো, তোমরা বোর পরমাণু মডেল মুখস্থ করছো, এটা কোথা থেকে আসছে, প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে যে আসছে, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিটা কি, তারপর ওইখান থেকে ডি ব্রগলি সমীকরণ কি, এই তারপর ইভিআর এর সূত্রগুলা কোনগুলা, রিডবার্গ সমীকরণ কি, প্রত্যেকটা জিনিস প্রমাণ করায় করায় শিখাই আমি। হ্যাঁ, একটা সূত্র যেটা একেবারেই দরকার নাই এমন ছাড়া আমি প্রত্যেকটা সূত্র প্রমাণ করেই শিখাই। আমার কাছে তোমাদের সিনিয়র যারা আছে কলেজে, আমি মেনলি এতদিন বেশিরভাগ কলেজের ক্লাসগুলাই নিছি, কলেজের পেইড ব্যাচগুলো পড়াইছি, তো তোমাদের কলেজের ভাইয়াপুরা খুব ভালো মতো জানে যে আমি কোনো কিছুই মুখস্থ করাই না, সেকেন্ড বিষয় হলো প্রমাণ ছাড়া কোনো কিছু পড়াই না, এবং থার্ড বিষয় আমি ক্লাসের মধ্যেই তোমাদের অ্যাডমিশন টার্গেট করি 70% কভার করি। তো তোমাদের তো এখন এত প্যারা নেওয়ার দরকার নাই, তোমরা মাত্র এসএসসি, তোমাদের এখন এত ডিপ জিনিসপাতি নাইও, তো তোমাদের যতটুকু দরকার এখন বোর্ডের জন্য অতটুকুই পড়াবো, কারণ এখন আমি যতটুকু এক্সট্রা কথা বলবো তোমার সময় লস হবে, তো এটা আপনি মাথায় রাখেন। হ্যাঁ, তো জন ডাল্টনকে পরমাণুবাদের জনক বলা হয়। মৌলিক আর যৌগিক পদার্থ, মৌলিক মানে নাম শুনেই বুঝতেছেন মৌলিক, মৌলিক মানে হইলো যেই ভদ্রলোকটা ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর যৌগিক কি স্যার? নাম শুনেই বুঝতেছেন, যৌগিক মানে হইল যাকে ভাঙলে আপনি দুই বা দুইয়ের অধিক, দুই বা দুইয়ের অধিক, দুই বা ততোধিক মৌল বা পদার্থ পাবেন। হ্যাঁ, দুই বা ততোধিক মৌল বা পদার্থ পাবেন। তাহলে ফার্স্ট কথা আমাদের, মৌলিক পদার্থ কারা? যেসব পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তারা হইল মৌলিক পদার্থ। এরকম মৌলিক পদার্থ কয়টা আছে, মৌল কয়টা আছে আমরা জানি, আমাদের টোটাল 118টা মৌল আছে। কয়টা মৌল আছে? টোটাল 118টি মৌল আছে। টোটাল 118টি মৌল এই পর্যন্ত আবিষ্কার হয়েছে। এই 118টা মৌলের মধ্যে আবার আপনাদের 98টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়, 98টা মৌল প্রকৃতিতে পাওয়া যায়। আর বাকি যে মৌলগুলো আছে, তার মানে বাকি 20টা যে মৌল আছে, এইগুলাকে বলা হয় কৃত্রিম মৌল, এগুলাকে পরীক্ষাগারে বানানো হয়েছে বা এগুলা প্রকৃতিতে পাওয়া যায় না। ঠিক আছে, তাইলে তোমাদের মৌলিক পদার্থ হলো যেসব পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, আর যৌগিক পদার্থ হলো যাদেরকে ভাঙলে দুইয়ের বেশি কি পাওয়া যাবে? মৌল পাওয়া যাবে। হ্যাঁ, যাদেরকে ভাঙলে একাধিক মৌল পাওয়া যায় তারা হলো যৌগিক পদার্থ। যেমন মৌলিক পদার্থ যেমন ধরেন অক্সিজেন, নাইট্রোজেন পরমাণু আছে, এরকম অসংখ্য আছে, অসংখ্য উদাহরণ লেখা যায়, হাইড্রোজেন আছে, অসংখ্য আছে। এই অক্সিজেনটা ভাঙলে তুমি শুধু অক্সিজেনই পাবা। হ্যাঁ, তো আবার যৌগিক পদার্থ কি স্যার? যৌগিক পদার্থ যেমন ধরুন কার্বন ডাই অক্সাইড, একে ভাঙলে তুমি কার্বনও পাবা, অক্সিজেনও পাবা। পানি H2O, হাইড্রোজেনও পাবা, অক্সিজেনও পাবা। তাহলে দেখো একাধিক মৌল পাওয়া যাইতেছে। তাহলে এই ভদ্রলোকেরা হলো স্যার যৌগিক পদার্থ। আরেকটা বিষয় এমসিকিউর জন্য, আপনারা জানেন আমাদের বডিতে এই যে 118টা মৌল যে আছে, এর ভিতর আমাদের শরীরে প্রায় 26টা মৌল পাওয়া যায়। হ্যাঁ, আমাদের শরীরে বা বডিতে প্রায় 26 ধরনের মৌল পাওয়া যায়। কয় ধরনের স্যার? প্রায় 26 ধরনের মৌল পাওয়া যায়। গেল মৌলিক ও যৌগিক পদার্থ। এবার আসেন পরমাণু ও অণু। আমরা সবাই জানি পরমাণু কাকে বলে স্যার? এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার কোনো স্বাধীন অস্তিত্ব নাই কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মূল একক হিসেবে অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। তাহলে পরমাণু কি স্যার? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। আর অণু কি? পরমাণু মিলে কি তৈরি হয় স্যার? অণু তৈরি হয়। একাধিক পরমাণু মিলে কি তৈরি হয়? অণু তৈরি হয়। যেমন হাইড্রোজেন পরমাণু,
হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেনটা হলো পরমাণু। যখন দুইটা হাইড্রোজেন যোগ হইলো H2, তখন সেটা হয়ে গেল হাইড্রোজেন অণু। তখন সেটা কি হয়ে গেল স্যার? হাইড্রোজেন অণু। তাহলে পরমাণু হইলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর একাধিক পরমাণু মিলে তৈরি হয় কি স্যার? অণু তৈরি হয়। আবার আপনাদের বইতে লেখা আছে পরমাণুর মূল কণিকা। পরমাণুর মূল কণিকা কয় প্রকার স্যার? আপনারা কলেজে উঠলে পড়বেন পরমাণুর মূল কণিকা স্যার 3 প্রকার। পরমাণুর মূল কণিকা কয় প্রকার পড়বেন? 3 প্রকার। কি কি আপনারা পড়বেন? পরমাণুর মূল কণিকা, পরমাণুর মূল কণিকা 3 প্রকার পড়বেন। কি কি স্যার? স্থায়ী মূল কণিকা, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, এবং পড়বেন কম্পোজিট, কম্পোজিট বা ভারী কণিকা, কম্পোজিট বা ভারী কণিকা। পরমাণুর মূল কণিকা 3 প্রকার: স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা এবং কম্পোজিট বা ভারী কণিকা। স্থায়ী মূল কণিকা কি? নাম শুনেই বুঝতেছি, যেই কণাগুলা প্রত্যেকটা মৌল বা পরমাণুর মধ্যে অবশ্যই থাকবে, ফিক্সড, স্থায়ী, তাদেরকে স্থায়ী মূল কণিকা বলে। এই ভদ্রলোক হলো আবার 3 জন। এই ভদ্রলোক কয়জন আবার স্যার? এই ভদ্রলোক হলো আবার 3 জন। কে কে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো তোমাদের 9-10 এর বইতে এই কথাগুলো নাই, ডিরেক্ট বলছে পরমাণু মূল কণিকা 3টা: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তোমাদের বইতে শুধুমাত্র ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে আলোচনা করা আছে। অস্থায়ী মূল কণিকা কি স্যার? অস্থায়ী মূল কণিকা মানে হইল, নাম শুনেই বুঝতেছো, অস্থায়ী, থাকতেও পারে, নাও থাকতে পারে। হ্যাঁ, এরা হইল অনেকগুলো আছে, 200টার মতো। মিউন, মিউন, মেসন, বোসন, পাইওন, পজিট্রন, নিউট্রিনো, এন্টি নিউট্রিনো, এরকম অসংখ্য আছে, অসংখ্য আছে। আর কম্পোজিট বা ভারী কণিকা, কম্পোজিট বা ভারী কণিকা স্যার দুইটা, একটা হইল আলফা কণা, একটা হইল স্যার আলফা কণা, আরেকটা হইল স্যার ডিউটেরন কণা। আরেকটা কি স্যার? আরেকটা হলো স্যার ডিউটেরন কণা। তাহলে এই হলো মেইনলি পরমাণুর মূল কণিকা 3টা, বাট তোমাদের সিলেবাসে শুধু এই 3টা নিয়ে কথা বলছে, যে 3টা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো আপাতত আমরা শুধু এই 3টাই শিখবো, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে আবার অনেক পড়ালেখা আছে স্যার, এগুলা করতে হবে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অনেক কথা আছে। ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রন আবিষ্কার করছে 1897 সালে স্যার জে থমসন। ইলেকট্রনের চার্জ হলো -1.60 ইনটু 10⁻19 কুলম্ব। তারপরে ইলেকট্রনের ভর 9.11 ইনটু 10⁻28 গ্রাম। ইলেকট্রন থাকে হইল পরমাণুর কক্ষপথে, নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউট্রন, চারদিকে থাকে ইলেকট্রন। প্রোটন আবিষ্কার করছে রাদারফোর্ড 1911 সালে। তার প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ সেম, একটা নেগেটিভ, একটা পজিটিভ। প্রোটনের ভর 1.673 ইনটু 10⁻24 গ্রাম। এরকম অসংখ্য তথ্য আছে না? নিউট্রন চার্জ নিরপেক্ষ, নিউটনের ভর 1.675 ইনটু 10⁻24 গ্রাম। অসংখ্য তথ্য আছে না? আছে স্যার। তোমাদের বইতে দেখবে একটা ছক করে দেওয়া আছে। তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো পড়তে হবে। হ্যাঁ, পড়লে আরো ডিটেলসে পড়া যায়। যেমন প্রোটন আর নিউট্রন আবার হলো কোয়ার্ক কণা দিয়ে গঠিত। কোয়ার্ক কণা হলো দুই রকম, একটা স্থায়ী কোয়ার্ক, একটা অস্থায়ী কোয়ার্ক। তো তোমরা পড়বা যে প্রোটন ভদ্রলোক যে আছে, হ্যাঁ, প্রোটন আর নিউট্রন যে নিউক্লিয়াসে থাকে, প্রোটনকে কি দিয়ে গঠিত? প্রোটন আর নিউট্রন হলো কোয়ার্ক কণা দিয়ে গঠিত। প্রোটন হইলো দুইটা আপ কোয়ার্ক, একটা ডাউন কোয়ার্ক। হ্যাঁ, প্রোটন হইলো দুইটি আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক নিয়ে গঠিত। আর নিউট্রন, নিউট্রন ভদ্রলোক হইল, নিউট্রন ভদ্রলোক স্যার দুইটা ডাউন কোয়ার্ক, দুইটা ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত, একটি আপ কোয়ার্ক নিয়ে গঠিত। হ্যাঁ, আর এই দুই ভদ্রলোক কি কণা দিয়ে গঠিত? কোয়ার্ক কণা।
কোয়ার্ক কণা দিয়ে গঠিত। হ্যাঁ, এরকম পড়লে অনেক কিছু পড়া যাবে। তো বাট ইলেকট্রন প্রোটন নিউট্রন সম্পর্কে ন্যূনতম যে ইনফরমেশনগুলো তোমার বইতে আছে এমসিকিউর জন্য, এবং ছোট ছোট কিছু ম্যাথগুলো আছে এমসিকিউতে আসে, তো তোমাদের এখানে কিন্তু আপনাদেরকে মানগুলা এবং এই ইনফরমেশনগুলো পড়তে হবেই স্যার। তো আপনাদের যেন কষ্ট না হয় এই কারণে তোমাদের যতটুকু ইনফরমেশন দরকার তার থেকেও একটু বেশি করে আমি এখানে দিয়ে দিছি। এই ছকটা যদি তুমি পড়ো, এই ছকটার ইনফরমেশন তুমি দেখলেই দেখবা তোমার মোটামুটি সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, তোমার একদম গোছায় দেওয়া আছে এই ছকটার ভিতর। তুমি এই দেখো আবিষ্কার কে করছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, কে কত সালে আবিষ্কার করছে, কে কোথায় থাকে, কার চার্জ কি, কার চার্জের মান কত, কার আপেক্ষিক আধান কত, কার ভর কত, কে কার তুলনায় কত গুণ, সব দেওয়া আছে। এই ছকটা আমি আপনাদের তুলে দিছি কেন, সুন্দর করে রেডি করে দিছি, কারণ আপনার যেন আর বইতে এত খোঁজাখুঁজি না করা লাগে, এত প্যানিক হওয়া না লাগে। আপনি এই ছকটার মধ্যে সব ইনফরমেশন আমার দেওয়া আছে, আপনি সুন্দর মতো এই ছকটা পড়লেই কিন্তু আপনার পড়া হয়ে যাইতেছে। আরেকটা বিষয় স্যার, এই ছকটা তো আপনি বললেন, এগুলার এই যে আপনি যে ক্লাসটা নিতেছেন, এই যে আপনি লিখতেছেন, আমরা এই নোটটা তো পাইতে চাই স্যার, এই নোটটা তো স্যার আমরা পাইতে চাই, আমরা কি করব স্যার? হ্যাঁ, এই ছকটা স্যার তো নোট আকারে হাতে থাকলে আমি সুন্দর মতো পড়ার সময় পাশে রেখে মোবাইলে থেকে নোটটা থাকলো আমার সামনে, পড়তে পারলাম স্যার, নোটটা করতে পারলাম। হ্যাঁ, ভিডিও দেখে নোট করতে স্যার কষ্ট, এই ভিডিওতে আপনি পড়াইতেছেন, হাঁটতেছেন, স্ক্রিনশট নিতে হয়, 5টা 6টা নিলে আমার একটা ঠিক মতো হয়। তো আপনাদের এইগুলো কোনো চিন্তার কারণ নাই, আমি সুন্দর মতো আপনাদের ফেসবুক আমাদের যে অফিসিয়াল পেজটা আছে, আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার সাকিব, আর যদি খুঁজে না পান @মাস্টার সাকিব 11 দিলে চলে আসবে ইউজার নেম। আবার আমাদের যে ফেসবুক চ্যানেলটা আছে, ফেসবুক পেজে মাস্টার সাকিব লিখলে চলে আসবে। এই যে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে সুন্দর মতো আপনাদের ক্লাসগুলো আপলোড করা থাকবে। পাশাপাশি এই ক্লাসের যে পিডিএফটা, এই যে আমি নোটটা লিখতেছি, এই নোটের লিঙ্কটা, গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদের ফেসবুকে এবং ইউটিউবে কমেন্টে দেওয়া থাকবে। তো আপনার কিন্তু ক্লাসটা যখন করবেন, ক্লাস করার পরে আপনি ক্লিক করলেই, আপনি লিঙ্কে ঢুকলেই কিন্তু আপনি পুরো নোটটা পেয়ে যেতেছেন আপনার হাতে। আপনি ইচ্ছা করলে নোটটা প্রিন্ট করে বের করে নিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করতে পারতেছেন, অথবা আপনি নোটটা আপনার হাতে রেখে মোবাইলের পিডিএফটা দেখে দেখে সুন্দর মতো পড়ালেখা করতে পারতেছেন। এই ফ্যাসিলিটি আমি আপনাদের দিতেছি, আমার প্রত্যেকটা ক্লাসের ফাইলগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, গেল। দেন আসি পারমাণবিক সংখ্যা। আমরা জানি একটা মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। একটা মৌলের প্রোটন সংখ্যাকেই তার পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল জেড দ্বারা, তাই না? জি, তাহলে আমি বলতেই পারি জেড ইকুয়াল টু পি, পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা, তাই না? আমি বলতেই পারি জেড ইকুয়াল টু কি স্যার? পি, পারমাণবিক সংখ্যা ইকুয়াল টু কি স্যার? প্রোটন সংখ্যা। এবার আসেন ভর সংখ্যা, এটাও আমরা জানি। ভর সংখ্যা কি? কোন একটা মৌল বা পরমাণুর কি স্যার? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার কি স্যার? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলে? ভর সংখ্যা বলে। এর আরেকটা নাম আছে, ভর সংখ্যাকে নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। কি বলা হয় স্যার? নিউক্লিয়ন সংখ্যাও বলা হয়। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এ দ্বারা। ভর সংখ্যাকে প্রকাশ করা হয় কি দ্বারা স্যার? ক্যাপিটাল এ দ্বারা। তাহলে বলতেই পারি এ ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কি রে, দুষ্টামি করে কেন? প্রোটন সংখ্যা প্লাস কি? নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এখান থেকে আমি কি বলতে পারি না নিউট্রন সংখ্যা ইকুয়াল টু ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা? ওই যে আপনারা ম্যাথে জানি কি কি করেন, সাইড পাল্টায় গেলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, পি এই পাশে আসলে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, তাই না? আমি তো একটু কম পারি, আপনারা তো বুঝেন। ওকে, ডান। তাইলে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। গেল। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নির্ণয়। আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নির্ণয় করতে আসতে পারে আমাদের একটা মৌল দিয়ে, বলের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কত, এমসিকিউতে আসতে পারে, তাই না? আমাদের অনেক সময় গতেও দিয়ে দেয়, হ্যাঁ, এ বি সি এরকম মৌল দিয়ে এরকম দিয়ে দেয়, তাই না? জি। তো এইটা নির্ণয়টা একটু শিখতে হবে। নির্ণয় শেখার জন্য আগে একটু পরিচয়গুলো জানতে হবে। আমরা
এক্স যদি একটা মৌল ধরি, সেটা ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন যা মন চাই হোক, ধরলাম এক্স একটা মৌল। একটা মৌলের ডান পাশে উপরে থাকে তার সব সময় চার্জ সংখ্যা। কি সংখ্যা স্যার? চার্জ সংখ্যা। যেমন আমরা যখন লিখি দেখেন সোডিয়াম প্লাস ক্লোরাইড, তাই না, ম্যাগনেসিয়াম 2+, এই চার্জগুলা কোথায় লিখি স্যার? সব সময় ডান পাশে উপরে। চার্জগুলা কোথায় লিখি? ডান পাশে উপরে। ডান পাশে নিচে কি থাকে স্যার? ডান পাশের নিচে থাকে স্যার পরমাণু সংখ্যা। ডান পাশে নিচে থাকে পরমাণু সংখ্যা। ডান পাশে নিচে থাকবে পরমাণু সংখ্যা। যেমন ওজোন, কয়টা অক্সিজেন স্যার? 3টা অক্সিজেন। N2, কয়টা নাইট্রোজেন আছে? 2টা নাইট্রোজেন আছে। এই যে কতগুলা পরমাণু আছে, এখানে যে 3টা অক্সিজেন পরমাণু আছে, 2টা নাইট্রোজেন পরমাণু আছে, এই পরমাণু সংখ্যাটা থাকে ডান পাশে নিচে। বাম পাশে নিচে থাকে স্যার পারমাণবিক সংখ্যা। বাম পাশে নিচে কে থাকে স্যার? বাম পাশে নিচে থাকে পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, যেমন সোডিয়াম কত স্যার? 11, অক্সিজেন কত স্যার? 8, ক্লোরিন কত? 17, ম্যাগনেসিয়াম কত? 12, নাইট্রোজেন কত? 7। তাহলে পরমাণুর পারমাণবিক সংখ্যাগুলা কোথায় থাকে স্যার? বাম পাশে নিচে। আর বাম পাশে উপরে থাকে স্যার ভর সংখ্যা। কি সংখ্যা স্যার? বাম পাশে উপরে থাকে হইল স্যার ভর সংখ্যা। বাম পাশে উপরে কে থাকবে স্যার? ভর সংখ্যা থাকবে। হ্যাঁ, যেমন সোডিয়াম কত স্যার? 23, অক্সিজেন কত? 16, ম্যাগনেসিয়াম 24। এই যে ভর সংখ্যাগুলা, সেগুলা কোথায় থাকে স্যার? বাম পাশে উপরে থাকবে ভর সংখ্যাগুলা। আশা করি এতটুকু কথা আপনারা সবাই বুঝতে পারছেন। এবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নির্ণয় করার জন্য আরেকটু কিছু তথ্য আপনাদের জানা লাগবে। মনে রাখবেন হইলো আপনাদের পরমাণুগুলাতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। তোমরা রাদারফোর্ড মডেলে অলরেডি পড়ছো, পরমাণুগুলা থাকে তড়িৎ নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। তাইলে আপনাদের মাথায় রাখতে হবে পরমাণুগুলাতে নরমালি ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে স্যার? ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। আর যদি চার্জ থাকে আমরা জানি চার্জের মান প্লাস থাকা মানে ইলেকট্রন কি আছে স্যার? ইলেকট্রন কম আছে। আর চার্জের মান মাইনাস থাকা মানে স্যার ইলেকট্রন বেশি আছে। হ্যাঁ, আমরা কিন্তু পড়ছি যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হয়, তার মানে প্লাস চার্জ হওয়া মানে ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে ইলেকট্রন কম আছে। আবার ধরেন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড হয়, সে যখন গ্রহণ করতেছে চার্জ মাইনাস হইতেছে, তার মানে মাইনাস চার্জ থাকা মানে ইলেকট্রন বেশি আছে। হ্যাঁ, এ গ্রুপ 1 একটা দিতে পারলে বাসে, এ গ্রুপ 17 একটা নিতে পারলে বাসে, তাই না? আমরা পর্যায় সারণীতে পড়বো, আমরা কলেজ উঠলে আরো ডিটেলসে পড়বো, অনেক আছে এই পর্যায় সারণী। তোমাদের কলেজ উঠলে নাম হয়ে যাবে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। তো এইটা নিয়ে কত ডিটেলসে পড়ালেখা যে করা যায় এর কোনো শেষ নাই স্যার। আর এইটা যত বেশি আপনি স্ট্রং হবেন, আপনার বেসিক যত স্ট্রং হবে এই পার্টটায়, আপনি তত বেশি কেমিস্ট্রিকে ফিল করতে পারবেন। ঠিক আছে, পড়ালেখা করতে হবে বুঝা, বেসিক বুঝে, আপনার রিল্যাক্সে। পড়ালেখা প্রেশার কুকার না, পড়ালেখা প্রেশার দিয়ে পড়ালেখা কিছু করার নাই। হ্যাঁ, এত প্রেশার নেওয়া যাবে না, পড়ালেখা করতে হবে ঠান্ডা মাথায়, বুঝে শুনে, আনন্দের সাথে। ঠিক আছে, তো আমাদের এই দুইটা কথা একটু মাথায় রাখতে হবে। এবার ধরেন আমি আপনাকে বললাম ম্যাগনেসিয়াম 2+, 24, 12 এর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এর ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা নির্ণয় করো। তো খেয়াল করো আপনার এই বাম পাশের নিচে থেকে পারমাণবিক সংখ্যা, আমরা জানি পারমাণবিক সংখ্যার প্রোটন সংখ্যা একই কথা, তার মানে এখানে কয়টা প্রোটন আছে? 12টা। আবার আমি তোমাদেরকে বলছি ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তাহলে এখানে ইলেকট্রন 12টা থাকার কথা, কিন্তু এখানে চার্জ আছে 2+, প্লাস থাকা মানে কি ইলেকট্রন কম আছে, মাইনাস করতে হবে, তাহলে কয়টা? 2টা, তাহলে ইলেকট্রন হবে 12 - 2 কত স্যার? 10টা। আর নিউটন সংখ্যা বের করে কেমনে? ভর সংখ্যাতে পড়ে আসছে। হ্যাঁ, ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই 24 - 12, সেটা হয়ে যাবে আমার স্যার নিউট্রন সংখ্যা। আশা করি বুঝাইতে পারছি।
তাহলে আমাকে এখন এরকম মৌল বা পরমাণু দিলে আমরা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন সংখ্যা বের করতে পারবো। তো তোমাদের এরকম মৌল বা পরমাণু দিয়েই যে শুধু হয় বিষয়টা এমন না, আপনাদের যৌগমূলকের ক্ষেত্রে আছে, যোজন ইলেকট্রন নির্ণয় করতে হইতে পারে, তারপরে অণুর নিউট্রন সংখ্যা বের করতে হইতে পারে, একাধিক অণুর নিউট্রন সংখ্যা নির্ণয়, এরকম শুধু যে এত সোজা ম্যাথ আছে বিষয়টা এমন না। এখান থেকে চাইলে অনেক বড় বড় কঠিন কঠিন ম্যাথ দেওয়া যেতে পারে, ঘুরাইয়া দেওয়া যেতে পারে। তো আপনাদের সিলেবাসে আমি দেখি না এরকম কিছু আছে। তারপরেও যদি আপনার মনে হয় যে দরকার, এই পরমাণু নিয়েই শুধু আমার একটা লেকচার আছে, শুধু পরমাণু তার কণিকা, ওই ক্লাসটায় গেলে ইউটিউবে আপনি দেখবেন ওইখানে এই রিলেটেড যত ম্যাথ আসতে পারে, যত টাইপের ঘুরে পেঁচে আসতে পারে, আমরা ওইখানে অনেকগুলো ম্যাথ সলভ করছি, প্র্যাকটিস করছি। আপনি চাইলে ওইখান থেকে ক্লাসটা করে নিতে পারেন, ঠিক আছে? ওকে, এবার আসি পরমাণুর গঠন। পরমাণুর মডেল আমাদের পরীক্ষার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের বইতে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল আছে। তো পরমাণু মডেল কি? পরমাণু মডেল হলো একটি ভিত্তি বা উপস্থাপনা, যাতে পরমাণুর গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা থাকে। হ্যাঁ, পরমাণুর মডেল হলো একটা ভিত্তি বা উপস্থাপনা, যার মধ্যে কি থাকে? পরমাণু গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকে। পরমাণু গ্রহণযোগ্য মডেলগুলো থমসন পরমাণু মডেল আছে, রাদারফোর্ড পরমাণু মডেল আছে, বোর পরমাণু মডেল আছে। তো তোমাদের সিলেবাসে রাদারফোর্ড আর বোর আছে, থমসনটা নাই। তো আমি জাস্ট থমসনটা একটু জাস্ট তোমাদের কথা বলার জন্য বলে নিতেছি। বিজ্ঞানী থমসন পরমাণু মডেল দেওয়ার আগে মানুষ ওরকম আইডিয়া ছিল না যে পরমাণু আসলে দেখতে কি গোল নাকি লম্বা না বক্রাকার কেমন। হ্যাঁ, থমসন প্রথমে বলল পরমাণু হলো একটা গোলকের ন্যায় ধনাত্মক গোলক এবং এর মধ্যে ইলেকট্রনগুলা ছড়ায় ছিটায় থাকে। হ্যাঁ, থমসন মডেলটা যদি আপনি একটু দেখেন, দেখতে অনেকটা এরকম লাগবে। হ্যাঁ, বিজ্ঞানী থমসন বলছে পরমাণু হলো এরকম একটা ধনাত্মক চার্জের গোলক। এই যে গোলকটা পুরোটা ধনাত্মক চার্জ, আর এর মধ্যে যে ইলেকট্রনগুলা কি থাকে? ছড়ায় ছিটায় থাকে। হ্যাঁ, পুডিং এর উপর যেমন কিসমিস গুলা ছড়ায় থাকে, ওই রকম ছড়ায় থাকে। এই কারণে থমসনের মডেলে কিন্তু আরেকটা নাম হলো পাম পুডিং মডেল বা কিসমিস মডেল। হ্যাঁ, তো এটা এখান থেকে আসছে। অথবা তরমুজ মডেলও বলা হয়। এই তরমুজটাকে ধরতে পারো তুমি একটা ধনাত্মক গোলক, এই যে এটা হলো ধনাত্মক একটা চার্জের গোলক, আর এর মধ্যে যে ইলেকট্রনগুলা, তরমুজের বিচিগুলারে ধরছে হলো স্যার ইলেকট্রন, এর মধ্যে ইলেকট্রনগুলা কি করে থাকে স্যার? এর মধ্যে ইলেকট্রনগুলা ছড়ায় ছিটায় থাকে। তো সর্বপ্রথম থমসন পরমাণুর একটা মডেল দাঁড় করাইলো যে পরমাণু হইলো একটা ধনাত্মক চার্জের গোলক এবং এর মধ্যে ইলেকট্রনগুলো স্যার কি করে? এর মধ্যে ইলেকট্রনগুলা ছড়ায় ছিটায় থাকে। হ্যাঁ, এর মধ্যে ইলেকট্রনগুলো কি করে? ছড়ায় ছিটায় থাকে। এই কথাটাই যেখানে আমার লেখা আছে যে যে পরমাণু একটা ধনাত্মক তড়িতায়িত গোলক এবং ইলেকট্রন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মডেল পর্যবেক্ষণ করলে মনে হয় কোডিং এর মতো, কোডিং না, এটা পুডিং হবে। হ্যাঁ, পুডিং হবে, পুডিং এর মতো, এবং ইলেকট্রন কিসমিসের ন্যায় পরমাণুতে ছড়ায় আছে। এই কারণে একে কিসমিস পুডিংও বলা হয়। কি মডেল বলা হয় স্যার? কিসমিস পুডিং মডেলও বলা হয়। ঠিক আছে, ওকে। তো সার্থকতা কি? পরমাণুর আকার সম্পর্কে যে মাত্র যে কথাটা বললাম, উনি বলার আগে মানুষ ওরকম আইডিয়া করতে পারে না পরমাণু আসলে দেখতে কেমন, আকার কেমন। আবার কি, এই যে ইলেকট্রনের যে অস্তিত্ব আছে পরমাণুর ভিতর, সেটা সম্পর্কে সে কি করলো? আইডিয়াটা দিল। দেন আসেন রাদারফোর্ড পরমাণু মডেল। তো রাদারফোর্ড পরমাণু মডেল বিষয়টা তো এমন না বিজ্ঞানী রাদারফোর্ড ঘুমাইছে, স্বপ্ন দেখছে, পরের দিন ওইটা একটা মডেল দাঁড় করাইছে, না। বিজ্ঞানী রাদারফোর্ড তার এই যে পরমাণু মডেলটা যে দাঁড় করাইছে, সেটা একটা পরীক্ষার উপর ভিত্তি করে করাইছে, যেটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি বলা হয় স্যার? আলফা কণা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। হুম, দাঁড়ান একটু। আমি একটু দেখি আপনাদেরকে দেখাইতে পারি কিনা পরীক্ষাটা আসলে কেমন অ্যাকচুয়ালি। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরীক্ষাটা করছে, সেই পরীক্ষাটা কেমন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কেমন। রেডিও অ্যাক্টিভিটি
রাদারফোর্ড অ্যাটমিক মডেল। এই যে ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, পড়ালেখাগুলো বললাম আনন্দের সাথে করতে হবে, বুঝে করতে হবে, মুখস্থর মতো করা যাবে না। তো আমরা একটু দেখি, দেখলে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনাদের সিলেবাসে তো এই পরীক্ষাটা নাই, তারপরেও কারো জানার ইচ্ছা থাকলে ওই আমার ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, আলফা কণা বিশ্লেষণ পরীক্ষা আপনি দেখবেন, রাদারফোর্ড পরমাণু মডেলের একটা ক্লাস আছে, ওইখানে সুন্দর মতো এই পরীক্ষাটা আমি বিশ্লেষণ করছি, একদম দেখাইছি। তো আপনাদের সিলেবাসে যেহেতু নাই, তো এটা নিয়ে আমি এত বাড়তি কথা বলবো না। জাস্ট আপনাকে আমি জাস্ট একটু কনসেপ্টটা দেখাবো। হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড ভদ্রলোক এই একটা এক্সপেরিমেন্ট করছে, যেটাকে বলা হয় আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সে কি করছে, এখানে একটা পাত্র নিচ্ছে, এটা একটা লেড ব্লক দেওয়া পাত্র। এই পাত্রের মধ্যে এখানে আলফা কণা আছে। এই পাত্রের মধ্যে কি আছে? আলফা কণা আছে। এই পাত্রটার মধ্যে কি আছে স্যার? আলফা কণা আছে। এই যে আলফা কণা বেরোইতেছে, হ্যাঁ, এই যে আলফা কণা বেরোইতেছে, তেজস্ক্রিয় কণা, এই দেখেন ট্রিফয়েল চিহ্ন দেওয়া আছে। তার সামনে একটা এই যে গোল্ড ফয়েল রাখছে, একটা স্বর্ণের পাত রাখছে, এবং পিছনে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রাখছে। জিঙ্ক সালফাইডে কি দিছে স্যার? জিঙ্ক সালফাইডের পর্দা দিছে। একটা কি দিছে? এখানে একটা পাত্র যার মধ্যে আলফা কণা আছে, আলফা কণার উৎস, দেন তার সামনে একটা পাতলা স্বর্ণপাত এবং পেছনে একটা জিঙ্ক সালফাইডের পর্দা দিছে। এরপর এখান থেকে যখন আলফা কণাগুলো বেরোইতেছে, বের হয়ে পাতলা স্বর্ণপাত ভেদ করে ওই পাশে চলে যাইতেছে। এখন তুমি আমি তো খালি চোখে এটা দেখবো না। আমাদের যখন এক্স-রে করে আমি কি দেখি যে এই যে আসতেছে রশ্মি এখান থেকে চলে যেতেছে, দেখা যায় না। আমাদের দৃশ্যমান অঞ্চলের বাইরে গেলে আমরা কিন্তু সেটা দেখতে পারি না। তো আমাদের এইটা দেখার জন্য এই যে এটার নাম দেখেন লেখা আছে ডিটেক্টর। এই যে জিঙ্ক সালফাইডের যে পর্দাটা, এর নাম লেখা আছে ডিটেক্টর। কেন ডিটেক্টর লেখা আছে দেখেন, একটু দেখেন কেন ডিটেক্টর লেখা আছে। দেখেন এই ভদ্রলোক যখন স্বর্ণপাত ভেদ করে ওই পাশে যাইতেছে, দেখেন এখানে একটা এই যে সাদা কালার হইতেছে, গ্লো করতেছে। তো আলফা কণা পাতলা স্বর্ণপাত ভেদ করে ওই পাশে গেছে কিনা সেটা বোঝার জন্য এই পর্দাটা ব্যবহার করা হয়েছে। কেননা আলফা কণা যখন এই পর্দার উপর এসে পড়ে, এই যেখানে গ্লো করে, দেখছেন যেখানে যেখানে লাগতেছে গ্লো করতেছে, যেখানে যেখানে লাগতেছে গ্লো করতেছে। তো আলফা কণা যে এই পাশে গেছে সেটা নিশ্চিত হওয়ার জন্য এই পর্দাটা ব্যবহার করছে। দেন বিজ্ঞানী রাদারফোর্ড কি করছে, এই স্বর্ণপাত থেকে এবার পরমাণু নিয়ে সেখানে সে গবেষণা করছে অ্যাকচুয়ালি পরমাণুর ভিতর কি ঘটে। ওইখান থেকে সে পরমাণুর ভিতরে আইডিয়াটা আনলো। তখন সে কি দেখলো? তখন সে দেখলো এখানে তিনটা ঘটনা ঘটতেছে। কয়টা ঘটনা ঘটতেছে স্যার? তিনটা ঘটনা ঘটতেছে। সে দেখলো ম্যাক্সিমাম কণা সোজাসুজি এই পাশ থেকে ও পাশে চলে যেতেছে। ম্যাক্সিমাম কণা 99% কণা সোজাসুজি এই পাশ থেকে ওপাশে চলে যেতেছে। কিছু কণা যারা কেন্দ্রের কাছ থেকে গেছে তারা বিকর্ষিত হয়েছে, কিছু কণা যারা কেন্দ্রের কাছ থেকে গেছে তারা বিকর্ষিত হয়েছে। আর যেই ভদ্রলোক একদম কেন্দ্র বরাবর যায় সে ধাক্কা খেয়ে ঠিক এই পথেই ব্যাক করে। তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড ওটা 20,000-এর মধ্যে একটা। তাহলে এই পরীক্ষাটা থেকে বিজ্ঞানী রাদারফোর্ড তিনটা জিনিস দেখলো। 99% কণা কোনো বাধা ছাড়াই সরাসরি এপাশ থেকে এই পাশে চলে যাইতেছে। কিছু কণা যারা কেন্দ্রের কাছ থেকে গেছে তারা বিকর্ষিত হইতেছে, কেন্দ্রের কাছ থেকে গেলেই বিকর্ষিত হইতেছে। আর 20,000-এর মধ্যে একটা কণা যেটা একদম কেন্দ্র বরাবর যায়, সেইখানে ধাক্কা খেয়ে ঠিক এই পথে ব্যাক করে। তখন তার নিউক্লিয়াস আইডিয়া ছিল না, এরপরে আইডিয়াটা আসলো। তখন বিজ্ঞানী রাদারফোর্ড বলল, যেহেতু 99% কণা কোনো বাধা ছাড়াই সরাসরি এই পাশ থেকে চলে যেতেছে, তাহলে পরমাণুর অধিকাংশ স্থান কি স্যার? ফাঁকা। দেন বলল যা এই আলফা কণাটা হলো স্যার ধনাত্মক চার্জযুক্ত কণা। এই আলফা কণাটা হলো ধনাত্মক চার্জযুক্ত কণা, এই যে সংজ্ঞা লেখা আছে। হ্যাঁ, হিলিয়ামকে তো আমরা সবাই চিনি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2, তাই না? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 মানে তার কাছে 2টা ইলেকট্রনই আছে। আমি যখন এই ভদ্রলোকের কাছ থেকে 2টা ইলেকট্রন বের করে নিব, তখন কি হবে? হিলিয়াম 2+, আর এই ভদ্রলোকের নামই হইল স্যার আলফা কণা। এই ভদ্রলোকের নামই কি স্যার? আলফা কণা। হিলিয়াম পরমাণু থেকে 2টি ইলেকট্রন অপসারণ করলে যেই ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাওয়া যায় তাকেই আলফা কণা বলে। তো এই আলফা কণা তখন তেজস্ক্রিয়।
আলফা কণা কি তেজস্ক্রিয় এবং এখানে হিলিয়াম কি 2+, তার মানে ধনাত্মক চার্জ। তো তখন সে বলল যে যেহেতু যারা কেন্দ্রের কাছ থেকে গেছে তারা যেহেতু বিকর্ষিত হইতেছে, তাহলে এই কণাগুলো সব আলফা কণা মানে পজিটিভ চার্জ, কেন্দ্রের কাছে আসলেই বিকর্ষিত হয়, তাহলে অবশ্যই কেন্দ্রে পজিটিভ চার্জ আছে। তখন আইডিয়া আসলো যে আমাদের কেন্দ্রে বা নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ থাকে। ফাইনালি সে দেখলো যে একদম কেন্দ্র বরাবর আসে, সে কিন্তু এভাবে যাইতে পারে না, দেখেন মাঝখানে কেউ যাইতেছে না, সে কি করে, সে ধাক্কা খেয়ে ওই পথে ব্যাক করে ফেলে। তার মানে কেন্দ্রে ভারী কিছু আছে, তার মানে পরমাণুর সমস্ত ভর তার এই কেন্দ্রেই বিদ্যমান থাকে। জি স্যার, আর এইটাকেই পরমাণুর নিউক্লিয়াস বলে। তাহলে আশা করি মোটামুটি যে কনসেপ্টটা দেওয়া দরকার কই থেকে রাদারফোর্ড পাইলো সেটা আমি আপনাদের দিতে পারছি। এবার আমরা আমাদের এখানে চলে যাই। আচ্ছা, এবার আমরা আমাদের পড়ায় চলে যাই। তো বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণু মডেলে অনেক কথা লেখা আছে, আমরা 3টা কথা বলবো। রাদারফোর্ড পরমাণু মডেলে 3টা কথা বলবো। প্রথম যে বিষয়টা আপনাদের এমসিকিউর জন্য মাথায় রাখবেন, রাদারফোর্ড পরমাণু মডেল এটা হলো সাধারণ বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এটা সাধারণ বলবিদ্যার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। দ্বিতীয় যে বিষয়টা আপনার জানতে হবে, রাদারফোর্ড পরমাণু মডেল কত সালে দেয়? 1911 সালে দেয়। এবং এখান থেকে আপনি 3টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। কয়টা পয়েন্ট? 3টা পয়েন্ট। বইতে সুন্দর মতো লেখা আছে, আমি জাস্ট একবার বলে দিতেছি। আপনারা এখান থেকে 3টা পয়েন্ট নিয়ে কথা বলবেন। প্রথম কথা বলবেন নিউক্লিয়াস নিয়ে। পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে এবং এটি ধনাত্মক চার্জযুক্ত। এই পুঞ্জীভূত কেন্দ্রস্থলকেই পরমাণু নিউক্লিয়াস বলে। কই থেকে পাইছে? ওই পরীক্ষা থেকে পাইছে। তাহলে পরমাণুর সমস্ত ভর পরীক্ষায় দেখছে বাকি সব অংশ ফাঁকা, কেন্দ্রের কাছ থেকে গেলে বিকর্ষিত হয়, তার মানে পজিটিভ চার্জ আছে, এবং যে কেন্দ্র বরাবর গেছে সে যাইতেই পারে নাই, তার মানে কেন্দ্রে ভারী কিছু আছে, তার মানে সমস্ত ভর এই কেন্দ্রের মধ্যে আছে। জি স্যার, তাহলে পরমাণুর সমস্ত ভর তার কেন্দ্রে পুঞ্জীভূত থাকে এবং এটি ধনাত্মক চার্জযুক্ত। এই পুঞ্জীভূত কেন্দ্রস্থলকেই পরমাণুর কি বলে স্যার? নিউক্লিয়াস বলে। দেন 2 নম্বর আরেকটা কথা বলবেন, পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য, বলে দেন। 2 নম্বর কথা বলবেন তড়িৎ নিরপেক্ষ। পরমাণুগুলো সাধারণত তড়িৎ নিরপেক্ষ থাকে, এদের ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে। একটু আগে বলে আসছি, পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কি থাকে স্যার? সমান থাকে। হ্যাঁ, তো পরমাণুগুলো যেহেতু ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তাই তারা চার্জ নিরপেক্ষ থাকে, তারা নিউট্রাল থাকে। 3 নম্বর কথা বলবেন সৌরজগৎ। বিজ্ঞানী রাদারফোর্ড ভদ্রলোক বলছে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরতেছে, সেম টু সেম নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। সে এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করছে। এই কারণে আমরা জানি রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা নাম কি? এটাকে বলা হয় সোলার সিস্টেম অ্যাটম মডেল, অথবা এটাকে সৌর মডেলও বলা হয়। এই হলো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল। দেন আসেন, রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু কি আছে স্যার? কিছু সীমাবদ্ধতা আছে। রাদারফোর্ড পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। কি কি সীমাবদ্ধতা বা লিমিটেশনস আছে? রাদারফোর্ড পরমাণু মডেল কি বলছে? সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলা ঘুরতেছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরতেছে। তাহলে ইলেকট্রনকে তুলনা করছে গ্রহের সাথে। গ্রহ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। তাহলে ইলেকট্রনকে তুলনা করছে স্যার কিসের সাথে? গ্রহের সাথে, তাই না? জি স্যার। তাইলে ইলেকট্রনকে যেহেতু গ্রহের সাথে তুলনা করেই ফেলছে, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ যুক্ত। ইলেকট্রন কি স্যার? ইলেকট্রন আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চার্জ। বাট গ্রহ যে ভদ্রলোক আছে, গ্রহগুলা কি স্যার? গ্রহগুলা কিন্তু চার্জ নিরপেক্ষ।
সমুদ্র যেমন পানির আধার, গ্রহগুলা চার্জের আধার। সমুদ্র থেকে তুমি এক বালতি পানি নেও বা দাও, যেমন তার কিছু যায় আসে না। গ্রহগুলো চার্জ নিরপেক্ষ, এরা চার্জের আধার, এদের কাছে চার্জ নেও বা দাও, তারা চার্জ নিরপেক্ষ থাকে। তাহলে ইলেকট্রনকে তুলনা করছে গ্রহের সাথে। ইলেকট্রন চার্জ ঋণাত্মক চার্জ, তোমার গ্রহ হলো চার্জ নিরপেক্ষ, দুজন ধর্ম মিলে না। 2 নাম্বার বিষয়, আমরা জানি সমধর্মী আধান পরস্পরকে কি করে স্যার? বিকর্ষণ করে। তাহলে ইলেকট্রন ইলেকট্রনকে করতেছে বিকর্ষণ, আর গ্রহ গ্রহকে কি করতেছে স্যার? আমরা জানি গ্রহগুলোর মধ্যে মহাকর্ষ বল কাজ করে, গ্রহ গ্রহকে করতেছে আকর্ষণ। তাহলে দুইজনের ধর্ম কি মিলল, বৈশিষ্ট্য মিলল না, এলো তার দ্বিতীয় লিমিটেশন। 3 নাম্বার কথা, জেসি ম্যাক্সওয়েল, বিজ্ঞানী জেসি ম্যাক্সওয়েলের মতে কোন একটা চার্জিত কণা যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন সে শক্তি হারাইতে হারাইতে একসময় কেন্দ্রে যে পড়ার কথা, তাই না? তুমি যখন একটা মাঠে দৌড়াইতে লাগলা, রাউন্ড দিতে লাগলা, তুমি যখন মাঠে দৌড়াইতেছো, তুমি কয়েক রাউন্ড দেওয়ার পর আস্তে আস্তে হাঁপাইতে থাকবে না? তোমার এনার্জি লস হবে না? জি স্যার। তাহলে কোনো একটা চার্জিত কণা বা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, তাতে এনার্জি হারাইতে হারাইতে একসময় কেন্দ্রে যে পড়ার কথা। এমন ঘটনা কি ঘটছে? না স্যার। কেন ঘটে নাই? কারণ এমন ঘটনা কিন্তু আজ পর্যন্ত ঘটে নাই। এই কেন ঘটে নাই, এই ব্যাখ্যাটা বিজ্ঞানী রাদারফোর্ড দিতে পারে নাই। এটা হলো তার 3 নাম্বার সীমাবদ্ধতা। তো কেন ঘটে না, আমরা কিন্তু পরবর্তীতে জানি যে এদের ক্ষেত্রে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল কি স্যার? সমান। এদের কেন্দ্রমুখী বল ইকুয়াল টু কেন্দ্র বিমুখী বল। হ্যাঁ, আমাদের এই ধরেন নিউক্লিয়াস, এই ধরেন ইলেকট্রন, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ? জি স্যার। তাহলে কেন্দ্র পজিটিভ চার্জ ওরা আকর্ষণ করতেছে, বিপরীত লিঙ্গে আকর্ষণ, বিপরীত ধর্মে আকর্ষণ। জি স্যার। তাহলে ইলেকট্রন নেগেটিভ চার্জ, এর কেন্দ্র যেহেতু পজিটিভ চার্জ, তাহলে তার দিকে টানতেছে, কেন্দ্রমুখী বল কাজ করতেছে। সেম ভাবে এই ভদ্রলোক যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, তখন কিন্তু সে বাইরের দিকে ছিটকে পড়ে যেতেছে, তার একটা কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। আর এই দুইটা বল সমান, এই কারণে ইলেকট্রন কোনো দিকে না যায়, একই জায়গায় ঘুরতে থাকে। হ্যাঁ, এইটুক পড়লে হবে। কলেজে উঠে আমি পুরো প্রমাণ করে অনেকগুলো সূত্র বের করছি। তো খেয়াল করেন, আমি যে দাঁড়ানো, এই পাশে আমাকে, এই হাতে আমাকে 20 নিউটন বলে টানতেছে, এই পাশে আমার 20 নিউটন বলে টানতেছে। দুই দিকে যখন দুইজনের হাতেই শক্তি সমান, দুইজন আমার সমান বলে দুই দিকে টানতেছে, আমি কি কোনো দিকে যাব না? আমি কিন্তু জায়গায় দাঁড়ায় থাকবো। তো সেম ভাবে ইলেকট্রন ভদ্রলোককে কেন্দ্রমুখী বল যেই বলে টানে, কেন্দ্র বিমুখী বল সেই বলে উল্টো দিকে কাজ করতেছে। সুতরাং আলটিমেটলি সে একই জায়গায় কি করতেছে? ঘুরতেছে। এবার আসেন, আর কি আরো কিছু দোষ টোষ দিয়ে দিয়েন, যে অরবিট সম্পর্কে কিছু বলে নাই, অরবিটাল সম্পর্কে কিছু বলে নাই, বর্ণালী সম্পর্কে কিছু বলে নাই। যত পারেন আর কিছু দোষ টোষ দিয়ে দিয়েন, সমস্যা নেই, ঠিক আছে? এই হলো আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন পরবর্তী টপিক, বোর পরমাণু মডেল। বিজ্ঞানী বোর ভদ্রলোক রাদারফোর্ডের এই সীমাবদ্ধতাগুলো দেখলো, এবং সে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে সেই থিওরিটা নিয়ে সে নতুন একটা মডেল দাঁড় করাইলো, যেটাকে বলা হয় বোর পরমাণু মডেল। এই জন্য এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, আপনারা মাথায় রাখবেন বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তাইলে বোর পরমাণু মডেল প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, মাথায় রাখতে হবে, ঠিক আছে? ডান। কেন? দেখেন, আপনি খেয়াল করেন, আপনি যখন বোর পরমাণু মডেল পড়তেছেন, পড়তে পড়তে হঠাৎ করে কৌণিক ভরবেগের মতবাদে যে আপনি পড়লেন যে প্লাঙ্কের ধ্রুবক একটা এইচ চলে আসছে, পড়তেছেন বোর মডেল, এটা তো বোর ধ্রুবক হইতে পারতো।
মাঝখান দিয়ে প্লাঙ্কের ধ্রুবক স্যার কই দিয়ে আসলো? এইখান থেকে আসছে। সেই তত্ত্বটা এই বোর পরমাণু মডেলটা দাঁড়ায় আছে কিসের উপর ভিত্তি করে? প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলছিল ই ইজ প্রপোর্শনাল টু নিউ, ই ইজ প্রপোর্শনাল টু নিউ, এটা হলো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বলছিল। তার এই তত্ত্ব থেকে এখান থেকে ই ইকুয়াল টু এইচ নিউ, হ্যাঁ সমানুপাতিক চিহ্নটা ধ্রুবক আসছে এইচ, এটা কি বলা হয়? প্লাঙ্কের ধ্রুবক। তো বিজ্ঞানী বোরের এই মডেলটা প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই বোর পরমাণু মডেলের তিনটা স্বীকার্য আছে বা তিনটা মতবাদ আছে, এই তিনটা মতবাদ ভালো করে পড়তে হবে। এই তিনটা মতবাদ ভালো করে পড়তে হবে। এক নম্বর কি? এক নম্বর হলো শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, শক্তি স্তর সম্পর্কিত। দুই নম্বর কি? কৌণিক ভরবেগ সম্পর্কিত। আর তিন নম্বর কি? শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত। তাহলে বোরের কয়টা স্বীকার্য? তিনটা। শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য, কৌণিক ভরবেগ সম্পর্কিত স্বীকার্য এবং কি স্যার? শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত স্বীকার্য। তো এই তিনটা স্বীকার্য একটু ডিটেলসে পড়া লাগবে। প্রথমে যদি আমি একটু এক নম্বরটা নিয়ে কথা বলি, শক্তি স্তর সম্পর্কিত স্বীকার্য নিয়ে যদি আমি একটু কথা বলি, কি বলবো? আমরা বলবো আমরা বলবো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। এই বৃত্তাকার পথকেই শক্তি স্তর, বা কক্ষপথ অথবা অরবিট বলে। তাহলে প্রথম কথা কি বলছি? ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে। এই বৃত্তাকার পথগুলোকে শক্তি স্তর বা কক্ষপথ বা অরবিট বলে। এই শক্তি স্তরগুলোকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। শক্তি স্তরগুলোকে কি দিয়ে প্রকাশ করা হয় স্যার? ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়। এন এর মান 1 2 3 4 ডট 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 ইত্যাদি যে কোনো কিছু হইতে পারে। এন এর মান 1 2 3 4 ইত্যাদি যে কোনো কিছু 5 6 7 8 হইতে পারে, ঠিক আছে? আরো বেশি হইতে পারে। প্রথম চারটাকে আমরা জানি কে শেল, এল শেল, এম শেল আর কি এন শেল দিয়ে প্রকাশ করা হয়। প্রথম চারটাকে কে এল এম এবং কি দিয়ে প্রকাশ করে? শেল লেখার দরকার নেই, কে এল এম আর এন, কে এল এম এবং এন শেল দিয়ে প্রকাশ করা হয়। প্রথম চারটা শক্তি স্তরকে কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল দিয়ে প্রকাশ করা হয়। এটা যেন মাথায় রাখতে হবে। হ্যাঁ, এসএসসিতে পড়তেছেন, ঢাকা ভার্সিটিতে আসছে, 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে কতটি ইলেকট্রন আছে? হ্যাঁ, 26 পারমাণবিক সংখ্যা আয়রনের, এম শেল মানে তৃতীয় শক্তি স্তর, ইলেকট্রন আছে কয়টা? 14টা। আর পড়তেছেন 9 10-এ, চলে আসছে ঢাকা ভার্সিটিতে। সুতরাং পড়াগুলো হইতে হবে স্যার, বেসিকগুলোর জায়গা ঠিক রাখতে হবে। তাইলে এনে প্রথম চারটা যে শক্তি স্তর আছে, প্রথম চারটা শেলকে কে এল এম এবং এন শেল দিয়ে প্রকাশ করা হয়। এবার আসেন আর কি বলা যায়? প্রতিটি অরবিটে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2n স্কয়ার সংখ্যক, প্রতিটি অরবিটে সর্বোচ্চ 2n স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। তাহলে n ইকুয়াল টু 1 হইলে 2 ইন্টু 1 স্কয়ার, তার মানে 2টা। দ্বিতীয় শক্তি স্তর হইলে 2 ইন্টু 2 স্কয়ার, তার মানে কয়টা? 2 স্কয়ার কত? 4 দুগুণা কয়টা? 8টা। এইভাবে করে হবে। তাহলে এগুলো আমরা সবাই জানি। তাহলে বোর পরমাণু মডেলের প্রথম স্বীকার্য কি স্যার? শক্তি স্তর সম্পর্কিত মতবাদ, যেটা আমরা কিন্তু সুন্দর মতো পড়লাম। এবার আসেন পরে কৌণিক ভরবেগ সম্পর্কিত 2 নম্বরটা কি স্যার? কৌণিক ভরবেগ
সম্পর্কিত, কৌণিক ভরবেগ সম্পর্কিত। কৌণিক ভরবেগ সম্পর্কিত কি? ইলেকট্রনগুলোর যে কক্ষপথগুলো আছে, পরমাণুর যে কক্ষপথগুলো আছে, এই প্রত্যেকটা কক্ষপথ বা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। প্রতিটি শক্তি স্তরের, আমি আবার বলি, আচ্ছা, এই যে শক্তি স্তরগুলো আছে, এই একটা শক্তি স্তর, এই একটা শক্তি স্তর, এই প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। এই কারণে নির্দিষ্ট শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন, ধর এই শক্তি স্তরে একটা ইলেকট্রন ঘুরতেছে, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। এই কারণে নির্দিষ্ট শক্তি স্তরে যে ইলেকট্রনটা ঘুরে তার কৌণিক ভরবেগের মানটাও নির্দিষ্ট। যেহেতু ইলেকট্রন একটা ভর আছে, যেহেতু ঘুরতেছে একটা বেগ আছে, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে একটা ব্যাসার্ধ নিয়েই ঘুরতেছে, আর এই তিনটাকে একসাথে বলা হয় কৌণিক ভরবেগ। এমভিআর কে বলা হয় কৌণিক ভরবেগ। তো বিজ্ঞানী বোর বলছে এই প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। এই কারণে যে ইলেকট্রনগুলো ঘুরে এই শক্তি স্তরে, এদের কৌণিক ভরবেগের মানটাও নির্দিষ্ট। আর সে মানটা কত হবে? সে বলছে মানটা হবে h/2π এর পূর্ণ গুণিতক। কেননা কারণ আমাদের শক্তি স্তর কি ভগ্নাংশ হইতে পারে না, এই কারণে বলছে পূর্ণ গুণিতক। তাহলে আলটিমেটলি দাঁড়াইলো h, এখানে h/2π এর মানে গুণ ইন্টু n, সুতরাং mvr ইকুয়াল টু nh/2π। mvr ইকুয়াল টু কি স্যার? nh ডিভাইডেড বাই কি? nh ডিভাইডেড বাই 2π। m হলো ইলেকট্রনের ভর, v হলো ইলেকট্রনের বেগ ভেলোসিটি, r হলো কক্ষপথের ব্যাসার্ধ, n হলো কক্ষপথের সংখ্যা কত নম্বর শক্তি স্তরে আছে, h হলো প্লাঙ্কের ধ্রুবক। h কি স্যার? h হলো প্লাঙ্কের ধ্রুবক। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। এটাকে বলা হয় কি স্যার? এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। কি বলা হয়? এটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক। 2 আর পাই তো জানেন 3.14, আমরা সবাই জানি। তাহলে গেল কৌণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। দেন ফাইনালি আসে আরেকটা মতবাদ আছে কি আমাদের? আরেকটা মতবাদ আছে আমাদের, শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। ওই একই কথা, প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। প্রত্যেকটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। প্রতিটি শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট। শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। প্রতিটি শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট, এবং শক্তি স্তর যত বাড়তেছে আমার শক্তির মানটাও তত বাড়তেছে। হ্যাঁ, তাহলে প্রতিটা শক্তি স্তরের শক্তির মান নির্দিষ্ট, এবং শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। এবার একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, তখন শক্তির শোষণ বা বিকিরণ কোনোটাই হয় না। হয় কখন? ইলেকট্রনের মন চাইলে আমরা লাফালাফি করবো, ইলেকট্রনের মন চাইলে আমি লাফ দিয়ে উপরে উঠবো, অথবা তার মন চাইলে আমি লাফ দিয়ে নিচে নামবো। তো ইলেকট্রন যখন জায়গা পরিবর্তন করে, লাফালাফি করে, স্থানান্তরিত হয়, তখনই কেবলমাত্র শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। তাহলে প্রত্যেকটা শক্তি স্তরে শক্তির মান নির্দিষ্ট, হ্যাঁ, এবং শক্তি স্তর যত বাড়ে শক্তির মানও তত বাড়ে। ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরে, তখন শক্তি শোষণ বা বিকিরণ কোনোটাই হবে না। হবে কখন? ইলেকট্রন যখন কি করবে? লাফালাফি করবে। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখনই কেবলমাত্র শক্তির শোষণ বা বিকিরণ হয়। তখনই কি হয়? শক্তির শোষণ বা বিকিরণ হয়। এখন প্রশ্ন আসে, কখন শোষণ হবে আর কখন বিকিরণ হবে? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তির শোষণ ঘটে।
নিচে থেকে উপরে, হ্যাঁ, নিচে থেকে উপরে যাইতেছি। ছোট লোক থেকে বড় লোক হতে গেলে টাকা দরকার। নিচ থেকে উপরে উঠতে গেলে আমরা সিঁড়ি দিয়ে যখন নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠি, আমরা উপরে উঠতে গেলে কষ্ট হয়। সিঁড়িতে যখন আমরা 5 তলা 6 তলা 10 তলা উঠি, সিঁড়িতে উঠতে গেলে কষ্ট হয়, শক্তি দরকার। আর যখন উপর থেকে নিচে নামি আমরা লাফায় দৌড়ায় নামি, কারণ কি তখন আমার শরীরে ফিলই হয় না। তাইলে আমাদের উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে গেলে হয় বিকিরণ, আর নিম্ন থেকে উচ্চতে গেলে হয় শোষণ। ঠিক আছে? তাহলে একটা ইলেকট্রন যখন নির্দিষ্ট শক্তি স্তরে ঘুরবে তখন শোষণ বা বিকিরণ কিছুই হবে না। হবে কখন? যখন সে জায়গা চেঞ্জ করবে, স্থানান্তরিত হবে। ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে হয় শোষণ, আর উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে আসলে হয় বিকিরণ। এবার আসেন, ইলেকট্রন নিচ থেকে উপরেই যাক অথবা উপর থেকে নিচে নামুক, যাই হোক না কেন, ওই দুইটা শক্তি স্তরের শক্তি কি সেম হবে? না। এখান থেকে এখানে গেলে এই দুজনের শক্তি কি সেম না, বা এখান থেকে নিচে নামলে এই দুজনের শক্তি কি সেম না। তাহলে ইলেকট্রন নিচ থেকে উপরে যাক বা উপর থেকে নিচে নামুক, ওই দুইটা শক্তি স্তরের শক্তির মান কি সেম না। তার মানে তাদের একটা শক্তির পার্থক্য আছে, তাহলে আমি ডেল ই ইকুয়াল টু লিখতে পারি E2 মাইনাস E1। আমি আপনাকে শুরুতেই বলছি বোর মডেলটা হলো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। হ্যাঁ, এখান থেকে আমরা একটা সূত্র পড়ছি, E ইকুয়াল টু এইচ নিউ। এটা হলো প্লাঙ্কের সমীকরণ। এটা কার সমীকরণ? এটা হলো প্লাঙ্কের সমীকরণ। E ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এখানে আমি কি করতে পারি? এখানে আমি E ইকুয়াল টু কি লিখতে পারি? এইচ নিউ লিখতে পারি। কি লিখতে পারি? ইকুয়াল টু, আমি E ইকুয়াল টু লিখতে পারি এইচ নিউ। আশা করি বুঝাইতে পারছি ইনশাল্লাহ। তাহলে পরমাণুর মডেল পার্টটাও আমাদের কিন্তু স্যার শেষ হয়ে গেল। হ্যাঁ, আমাদের পরমাণু মডেল পার্টটাও স্যার শেষ হয়ে গেল। এবার আসেন শক্তি স্তর। আপনাদের যখন একটু বড় হবেন, এসএসসি দেন, কলেজে উঠলে আপনাদের একটা পার্ট আছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের আইডি কার্ড। ওইখানে আপনাদের শক্তি স্তর, উপশক্তি স্তর, ত্রিমাত্রিক দিক বিন্যাস এবং ঘূর্ণন দিক নিয়ে কথাবার্তা বলা আছে। একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, সেই শক্তি স্তরে কোন উপশক্তি স্তরে আছে, ওই উপশক্তি স্তরে কেমন ত্রিমাত্রিক দিক বিন্যাসে আছে, এবং ইলেকট্রনটা কোন দিকে ঘুরতেছে, এই তথ্যগুলা যে সংখ্যার মাধ্যমে পাওয়া যায় তাকেই কোয়ান্টাম সংখ্যা বলে। তো আপনাদের স্কুলের বইতে, এসএসসির বইতে কিন্তু এখানে কোয়ান্টাম সংখ্যার কথাটা বলে নাই। এখানে শুধুমাত্র শক্তি স্তর এবং উপশক্তি স্তর নিয়ে কথা বলছে। তা আমরা তোমাদের সিলেবাসে যেমনি আছে আমরা ঠিক অমনি কথা বলবো, অমনি বুঝাই দিতেছি। তো শক্তি স্তর সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। আমরা জানি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে কেন্দ্র করে যে বৃত্তাকার পথে ঘুরে, এগুলাকে বলা হয় শক্তি স্তর বা অরবিট বা কক্ষপথ। এদেরকে আমরা জানি প্রকাশ করা হয় কি দ্বারা স্যার? এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়, তাই না? এদেরকে স্মল এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান আমরা জানি কি হইতে পারে? এন এর মান 1 2 3 4 ডট 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 ইত্যাদি যে কোনো কিছু হইতে পারে। প্রথম 4টা শক্তি স্তরকে আমরা জানি কে শেল, এল শেল, এম শেল এবং এন শেল দ্বারা প্রকাশ করা হয়। প্রথম 4টা শক্তি স্তরকে কে, এল, এম এবং এন দিয়ে প্রকাশ করা হয়। পড়া কি বেশি ফাস্ট হইতেছে? একটু কমেন্টে বলবেন। আপনাদের যদি পড়া বেশি ফাস্ট হয় বা পড়া স্লো হয় আমাকে একটু জানাবেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি আসলে তো এখন আপনাদের শেষ মুহূর্ত, এখন আপনাদের সময় লস করার টাইম নাই। এই কারণে গল্প করা বা বাড়তি কোনো কথা বলতেছি না। যতটুকু দরকার অতটুকু কথাই বলতেছি। তো এবং লাইভ ক্লাসটা নিতেছি না শুধুমাত্র এই কারণে, লাইভ নিতে গেলে পাবলিক লাইভ অনেক কমেন্ট আসবে, অনেক কথা হবে, আমার ক্লাসটা ধীর হয়ে যাবে, আপনাদের সময় লস হবে। এই সময় যেন লস না হয় এই কারণেই কিন্তু পাবলিক লাইভটা নিতেছি না। ঠিক আছে? তো এই কারণে রেকর্ডেড নেওয়া যেন সময় বাঁচে, সুতরাং এই কারণে আমি বেশি কথা বলতেছি না। পড়া রিলেটেড কথাবার্তা ছিল, কিচ্ছু বলতেছি না। এরপর আমরা জানি প্রতিটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কয়টা স্যার? প্রতিটি অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2n² সংখ্যক। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন উপশক্তি স্তর। উপশক্তি স্তর কি? উপশক্তি স্তর হলো অরবিটাল, এদেরকে প্রকাশ করা হয় স্মল এল দ্বারা। কি দ্বারা প্রকাশ করা হয় স্যার? স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান, এই এল ভদ্রলোকের মান জিরো থেকে n-1 পর্যন্ত। এল ভদ্রলোকের মান 0 থেকে n-1 পর্যন্ত। আপনার যদি কোয়ান্টাম সংখ্যাটা একটু পড়তে মন চায়, যেটা পড়ে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে নিব, আপনি একটু ইউটিউব চ্যানেল থেকে, আমার চ্যানেলে কিন্তু কোয়ান্টাম সংখ্যা দেওয়া আছে সুন্দর মতো, শুধু কোয়ান্টাম সংখ্যা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, কোয়ান্টাম সংখ্যা ক্লাসটা করবেন। ঠিক আছে? তাহলে আপনার কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে
উপশক্তি স্তরকে স্মল এল দিয়ে প্রকাশ করা হয়, এর নাম হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। হ্যাঁ, তারপরে আসেন আমরা জানি অরবিটালে ইলেকট্রন সংখ্যা, আমরা দেখছি অরবিটে ইলেকট্রন সংখ্যা কি ছিল স্যার? অরবিটে ইলেকট্রন সংখ্যা হলো 2n² সংখ্যক। একটা অরবিটে সর্বোচ্চ 2n² সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। আর অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে স্যার 2 × 12 + 1। এটা হলো অরবিটাল নাম্বার, প্রতিটি অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাই 2। হ্যাঁ, এই দেখেন এই n² হলো অরবিটাল নাম্বার, অরবিটাল সংখ্যা। এই প্রত্যেকটা অরবিটালে আবার 2টা করে থাকতে পারে ইলেকট্রন, তাই 2n² হয়েছে। ঠিক আছে, তো আমার অরবিটালে ইলেকট্রন সংখ্যা হলো 2 × 12 + 1, আর আমাদের অরবিটে ইলেকট্রন সংখ্যা হলো 2n²। এটা যেন মাথায় থাকে। ঠিক আছে, ওকে। এবার আরেকটু কিছু কথাবার্তা আছে। ধরেন n এর মান 1, n এর মান কত স্যার? n এর মান 1, তাইলে l এর মান কত হবে স্যার? আমরা সূত্র জানি 0 থেকে n-1 পর্যন্ত, জানি না? জানি। তাইলে এখানে n এর মান যদি 1 হয়, l এর মান কি হবে? 1 বসাই, 1 - 1 কত? 0। তাহলে l এর মান হবে 0। আমার n এর মান যদি 2 হয়, তাহলে l এর মান কত হবে স্যার? দেখেন তো, n এর জায়গায় 2 বসাই, 2 - 1 মানে কত? 1। কিন্তু 0 থেকে এই পর্যন্ত, তাহলে 0 আর কত হবে স্যার? 0 আর 1। যদি n এর মান আমার 3 হয়, তখন কি হবে? তখন হবে n এর মান 3 বসাই, 3 - 1 কত? 2। তার মানে 0 থেকে এই পর্যন্ত, তাহলে 0 1 2, 0 1 2। তাহলে 4 হইলে আপনি বুঝতেই পারতেছেন 0 1 2 3। আবার তোমরা 9-10-এ পড়ছিলা, 9-10-এ কি পড়ছিলা? এল এর মান পড়ছিলা, মানে তো অলরেডি পড়তেছো। এল এর মান, অরবিটাল এবং কি নামকরণ। কলেজের অ্যাডমিশনে ক্লাস নিতে নিতে 9-10-এ পড়ছিলা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, এল এর মান যদি 0 হয়, তাহলে কোন অরবিটাল স্যার? এস অরবিটাল। আসছে কোথা থেকে? শার্প থেকে। এল এর মান যদি 1 হয়, তাহলে আমরা জানি কোন অরবিটাল? পি অরবিটাল। আসছে কোথা থেকে স্যার? প্রিন্সিপাল থেকে। কোথা থেকে আসছে? প্রিন্সিপাল থেকে। এল এর মান যদি 2 হয়, তাহলে কোন অরবিটাল? ডি অরবিটাল। আসছে কোথা থেকে? ডিফিউজ থেকে। এল এর মান যদি 3 হয়, কোন অরবিটাল? এফ অরবিটাল। আসছে কোথা থেকে? ফান্ডামেন্টাল থেকে। ফান্ডামেন্টাল থেকে। ঠিক আছে, তাহলে এল এর মান 0 মানে এস অরবিটাল, 1 মানে পি অরবিটাল, 2 মানে ডি অরবিটাল, 3 মানে এফ অরবিটাল, সবাই জানে। অথবা উল্টাভাবে ডি অরবিটাল মানে এল এর মান কত? 2। তাহলে খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, এন এর মান যখন 1, এল তখন কত? 0। 0 মানে কোন অরবিটাল? এস। তাহলে দেখেন শুধুমাত্র 1s সম্ভব। আবার এন এর মান যখন 2, তখন আমি এল এর মান পাইতেছি দুইটা, 0 আর 1। 0 মানে এস, 1 মানে পি, তার মানে 2s এবং 2p সম্ভব। এন এর মান যখন 3, তখন দেখেন আমি এল এর মান পাচ্ছি তিনটা, 0 1 এবং 2। তাহলে 0 মানে এস, 1 মানে পি, আর 2 মানে কি? ডি। তাহলে দেখেন 3s 3p 3d সম্ভব, 3f সম্ভব না। হ্যাঁ, মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যেখান থেকে আসছে। এন এর মান যখন 4, তখন দেখেন 0 1 2 3 চারটেই আছে, এস পি ডি এফ চারটেই আছে। তার মানে 4s 4p 4d 4f চারটাই সম্ভব। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, ওকে। এবার আসেন, একটা ছক আছে আপনাদের বইতে, সুন্দর মতো ছক দেওয়া আছে। ধরেন n = 0 1, আচ্ছা 0 1 2 থেকে দরকার নেই। n = ধরেন 4, n = ধরেন কত? 4। n = 4 হইলে মোট অরবিটাল সংখ্যা কয়টা, ইলেকট্রন সংখ্যা কয়টা, এরকম একটা পার্ট আছে। হ্যাঁ, n = 4 মানে l এর মান কত? 0 1 2 3। হ্যাঁ, ওকে। m এর মান কি হবে? আপনাদের তো m মান নাই, তাহলে আপনাদের ক্ষেত্রে কি হবে? আমি আপনাদেরকে শিখাইছি যে 2 × 12 + 1, এটা হলো আমার অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। এটা আমাদের কি সংখ্যা? অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা। হ্যাঁ, তাহলে অরবিটালে মোট কয়টা ইলেকট্রন আছে কেমনে বুঝবো? দেখেন এখানে 0। হ্যাঁ, 0 মানে এখানে কি হবে? 2 × এল এর মান 0 বসান, এল এর মান 0 বসান, তাহলে 2 ×
2 ইন্টু 0 প্লাস 1, তাহলে 2 0 মানে 0 1, 2 1 কে কয়টা? দুইটা। তাহলে এখানে প্রথমে কয়টা ইলেকট্রন আছে? দুইটা। এবার আসেন এখানে 2 ইন্টু এল এর মান 1 বসান, 1 বসালে কত আসে? 2 ইন্টু 1 প্লাস 1, 2 1 কে 2 আর 1 3, 3 দুগুণা কত? 6, 3 দুগুণা কত? 6। তার মানে আচ্ছা আমি আরেকটু ক্লিয়ার করে করি আপনাদের, আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে করি, শর্টকাটে না করে একবারে করি না। n l 2 ইন্টু 12 প্লাস 1 2n স্কোয়ার। n এর মান যখন 1 তখন l এর মান কত ছিল স্যার? 0। 0 মানে এখানে যদি কত বসাই? 0 বসালে 2 ইন্টু 0, তার মানে 0 প্লাস 1 মানে 1, 2 1 কে কত? 2। তার মানে প্রথম শেলে কয়টা শক্তি স্তর, কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। দেখেন প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, এবার আসেন তাহলে প্রথম শেলে কয়টা ইলেকট্রন আছে? এটা অরবিটাল সংখ্যা। এখানে n এর মান 1 বসান, 2 ইন্টু 1 এর কত? 2, তার মানে দুইটা। এবার আসেন আলাদা আলাদা করে দিই। কলেজ উঠলে আরো মজার, আরো সুন্দরভাবে শিখবা। এইটার থেকে সূত্র দিয়ে মুখস্থ করার থেকে, এমনি করার থেকে এনএলএমএস দিয়ে করার মজা। দেখবা আমার ইউটিউবে দেওয়া আছে, ওইটা আরো সোজা। ওইটা করলে দেখবে এটা ভালো লাগতেছে না। এন এর মান যখন 2, দ্বিতীয় শক্তি স্তর, তখন তো আমার এল এর মান দুইটা, 0 আর কত? 0 আর 1। হ্যাঁ, 0 এর জন্য কয়টা ইলেকট্রন? দুইটা। 1 এর জন্য 2 1 কে 2 আর 1 3 দ্বিগুণা 6, টোটাল 6টা। তারপরে টোটাল ইলেকট্রন কয়টা? 6 আর 2, টোটাল শক্তি স্তর ইলেকট্রন আছে 8টা। টোটাল শক্তি স্তর কয়টা ইলেকট্রন আছে? 8টা। আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? মিলছে? মিলছে। এবার আসেন n ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কত? 3। 3 মানে l এর মান এবার কিন্তু তিনটা, 0 1 2, 0 1 2। হ্যাঁ, তাহলে 0 এর জন্য কয়টা ইলেকট্রন? দুইটা। 1 এর জন্য কয়টা ইলেকট্রন? 6টা। আর 2 এর জন্য 2 দুগুণা 4 আর 1 কত? 5, 5 দুগুণা 10। তাহলে 10 আর 16 আর 2 কয়টা? টোটাল দেখেন 18টা ইলেকট্রন। দেখেন তৃতীয় শক্তি স্তরে আমরা জানি টোটাল কয়টা ইলেকট্রন থাকে? 18টা ইলেকট্রন থাকে। দেখছেন? দেখছেন পড়ালেখা কত মজা, পড়ালেখা কত মজা, দেখছেন? আবার ধরেন n ইকুয়াল টু 4, আমার করে দেওয়া লাগবে। এখানে আসবে কয়টা? 0 1 2 3। এমনি করতে পারবেন না? পারবেন। তাহলে 4 ইকুয়াল টু, আর আমি করলাম না, সুন্দর মতো করে নেবেন। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। হ্যাঁ, আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। সুন্দর মতো ছকটা পরীক্ষা আসলে এরকম করে সুন্দর মতো এঁকে দিবেন। হ্যাঁ, সুন্দর মতো এঁকে দিবেন। ডান 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 ডান। এই ছকটা সুন্দর করে এঁকে দিবেন। হ্যাঁ, সুন্দর করে ছকটা এঁকে দিবেন। ডান। দেখছেন কত জোস, কত জোস। এল বের করার সূত্র, প্রথমে এন 1 2 3 4 এমনি ধরছি। এল এর মান বের করার সূত্র আপনারা জানেন, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। ওই সূত্র দিয়ে আমরা n এর 1 এর জন্য 0, 2 এর জন্য 0 আর 1 মাত্র একটা করে আসছি, 3 এর জন্য 0 1 2, 4 এর জন্য 0 1 2 3 মাত্র করে আসছি। দেন এখান থেকে আবার এই সূত্রে বসায় এল এর মান বসায় আমি অরবিটাল সংখ্যায়, অরবিটালে মোট কয়টা ইলেকট্রন আছে আর টোটাল শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে বের করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে মনে রাখতে হবে দুইটা জিনিস। একটা হইল অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা কয়টা? 2 ইন্টু 12 প্লাস 1। এইটা মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে এইটা। আর কোনটা? অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার, 2n স্কোয়ার। এই দুইটা পার্ট মাথায় রাখতে হবে। অরবিটে মোট ইলেকট্রন সংখ্যা 2n স্কোয়ার, আর অরবিটালে মোট ইলেকট্রন সংখ্যা 2 ইন্টু 12 প্লাস 1। এই দুটা মাথায় রাখতে হবে। এবার আসি পরের পোর্শন। তোমাদের বইতে লেখা আছে ইলেকট্রন বিন্যাসের নীতি। ইলেকট্রন বিন্যাসের নীতি, যেটাকে বলা হয় কি স্যার? যেটাকে বলা হয় আউফবাউ নীতি। যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় আউফবাউ নীতি। বিজ্ঞানী আউফবাউ বলছে, বা ইলেকট্রন বিন্যাসের নীতি হইল ইলেকট্রন সমূহ
ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে কি করবে, উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করে। তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতিটা কি বা আউটবাউন্ড নীতিটা কি? এটা একটা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারেন। একটা বিল্ডিং যেমন আস্তে আস্তে নিচতলা, একতলা, দুইতলা এমন করে উপরের দিকে ওঠে, একটা বিল্ডিং যেমন আস্তে আস্তে নিচে থেকে উপরের দিকে ওঠে, সেম ভাবে ইলেকট্রন সমূহ ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করবে। তাহলে ইলেকট্রনগুলা কি করবে? ইলেকট্রনগুলা ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল গুলা থেকে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে গমন করবে। যেই অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যেই অরবিটালের শক্তি বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। এখন মনে প্রশ্ন আসে, স্যার আপনি তো বললেন যে অরবিটালের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যে অরবিটালের শক্তি বেশি ইলেকট্রন সেখানে পরে যাবে। আমি স্যার বুঝবো কেমনে যে কোন অরবিটালের শক্তি কম আর কোন অরবিটালের শক্তি বেশি? এটা আমি স্যার বুঝবো কেমনে? এটা বুঝবেন হলো n+l এর মাধ্যমে। n+l এর মাধ্যমে অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। n+l এর মাধ্যমে অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। n+l এর মাধ্যমে অরবিটালের শক্তি নির্ণয় করা যায়। যার n+l এর মান বেশি, হ্যাঁ, n+l এর মান যার বেশি, তার শক্তিও বেশি। তাহলে ইলেকট্রন সেখানে কি করবে? ইলেকট্রন সেখানে পরে যাবে। আর যার n+l এর মান কম, সেই ভদ্রলোকের সেই অরবিটালের শক্তিও কম। ইলেকট্রন কি করবে? ইলেকট্রন সেইখানে আগে যাবে। তাহলে যার n+l এর মান বেশি, সেই অরবিটালের শক্তিও বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। কারণ আমাকে আহ্বান নীতি বলতেছে, ইলেকট্রন বিন্যাসের নীতি বলতেছে যে ইলেকট্রনগুলা ক্রমান্বয়ে নিম্ন শক্তির অরবিটাল থেকে উচ্চ শক্তির অরবিটালে যায়। যে অরবিটালের শক্তি কম, ইলেকট্রন সেখানে আগে যাবে, আর যার বেশি সেখানে পরে যাবে। তাইলে আমার যেই অরবিটালের শক্তি বেশি, তাহলে ইলেকট্রন সেখানে পরে যাবে, আর যার কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। ঠিক আছে? এটা মাথায় রাখলেই আপনার খেলা হয়ে গেছে। এটা মাথায় রাখলে আপনার খেলা কিন্তু ফাইনাল। এবার একটা খুবই মোস্ট পপুলার কমন আমাদের একটা প্রশ্ন আছে, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ আগে যায় কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D তে না গিয়ে 4s এ আগে যায় কেন? তাহলে 3D এবং 4s এর মধ্যে শক্তি কার বেশি একটু দেখি। 3D, তাহলে n = কত? n = 3, আর l = কত? d মানে আমি একটু আগে পড়ে আসছি d মানে l এর মান কত? 2। ডি মানে এল এর মান কত স্যার? ডি মানে এল এর মান কিন্তু 2। তাহলে n+l হইল এখানে 5। আর 4s এর মান যদি আমি হিসাব করি, n = কত? n = 4, l = s মানে l এর মান 0, তাহলে n+l এর মান কত আসতেছে? 4। তাহলে এই 3D এবং 4s এর ভিতর 3D এর শক্তির মান বেশি, তাহলে ইলেকট্রন সেখানে কি হবে? পরে যাবে, এবং 4s ইলেকট্রন কি হবে? আগে যাবে। হ্যাঁ, এখানে ইলেকট্রন যাবে পরে, আর এখানে ইলেকট্রন যাবে স্যার আগে, কারণ এর শক্তি কম। এখন মনে প্রশ্ন আসে, স্যার সবসময় কি কম বেশি হবে? যদি কখনো এমন হয় দুইটা অরবিটালেরই শক্তি সমান, যদি কখনো এমন হয় দুইটা অরবিটালের শক্তি সমান, যেমন স্যার যদি এমন হয় 3D আর 4p, এই দুজনের মধ্যে কোনটা আগে যাবে, তখন কি হবে স্যার? দেখেন 3D মানে আমি বের করছি n = 3, l = 2, তার মানে n+l এর মান কত স্যার? 5। আবার 4p এর ক্ষেত্রে খেয়াল করেন, n = 3, l = p মানে 1, তাহলে n+l কত স্যার? 3 আর 1 কত? 8।
এই জন্য ভুল করছি, এখানে n ইকুয়াল টু 3 মাইট দিব, n ইকুয়াল টু 4, তাহলে n প্লাস l এর মান কত 5। তাহলে একটু লক্ষ্য করেন 3D এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5, 4p এর ক্ষেত্রে n প্লাস l এর মান 5। স্যার দুইটাই তো শক্তি সমান, তখন কি করব? যখন দুইজনেরই শক্তি সমান হয়ে যাবে তখন আমাদের খেলা হবে যার যার n এর মান ছোট ইলেকট্রন সেখানে আগে যাবে। যার n এর মান ছোট, যার n এর মান কম, ইলেকট্রন কি করবে? ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে। তাহলে এই দুইজনের মধ্যে n এর মান ছোট কার? এই ভদ্রলোকের। তাহলে ইলেকট্রন কি করবে? ইলেকট্রন এইখানে আগে যাবে, ইলেকট্রন 3D তে আগে যাবে, আর ইলেকট্রন 4p তে পরে যাবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তাইলে n প্লাস l দিয়ে শক্তি নির্ণয় করা যায়। তো যার n প্লাস l এর মান বেশি তার শক্তিও বেশি, ইলেকট্রন সেখানে পরে যাবে। যার n প্লাস l এর মান কম তার শক্তিও কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। আর যদি কখনো দুইজনের শক্তি সেম হয়ে যায়, দুইটা অরবিটালের শক্তি সেম হয়ে যায়, তখন যার n এর মান ছোট ইলেকট্রন সেখানে আগে যাবে। আশা করি বুঝাইতে পারছি। জি স্যার, বুঝাইতে পারছি। এবার আসেন ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। এবার আমরা কি দেখতেছি? ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আমরা জানি পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে 2টা অথবা 8টা ইলেকট্রন থাকলে তারা কি থাকে? তারা স্থিতিশীল থাকে, তারা স্টেবল থাকে। আরেকটা বিষয় আমরা জানি অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় অধিক কি স্যার? অধিক স্থিতিশীল। অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় কি স্যার? অধিক স্থিতিশীল। হ্যাঁ, আমাদের অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় কি থাকে? অধিক স্থিতিশীল থাকে। যেমন পি অরবিটাল, পিতে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে কয়টা? 6টা। তার মানে p3 এবং 6 এই অবস্থায় সবচেয়ে বেশি স্থিতিশীল, হয় অর্ধপূর্ণ অথবা পরিপূর্ণ অবস্থায় সে বেশি স্থিতিশীল। ডি অরবিটাল ডি কত? 10 অথবা ডি কত? 5 এই অবস্থায়, আচ্ছা উল্টা লিখছি, একই ফরম্যাটে লিখি, D5 অথবা D10 বেশি স্থিতিশীল। হ্যাঁ, এখানে একটু অমনি লিখি, সুন্দর করে লিখি, P3 অথবা P6 বেশি স্থিতিশীল। তারপর F7 অথবা F14 বেশি স্থিতিশীল। তাইলে অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পরিপূর্ণ অবস্থায় সর্বাধিক কি থাকে? স্থিতিশীল থাকে, বেশি স্থিতিশীল থাকে। এখন আমাদের ব্যতিক্রম আছে ক্রোমিয়াম, কত? 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা হলো? 2 2 4 6 10 12 18। 3D তে আগে যাবে না 4s এ যাবে? 4s কত? 19 20, দেন কত? 4 24। এমন হওয়ার কথা, ইলেকট্রন বিন্যাস এমন হওয়ার কথা, 1s2 2s2 2p6 3s2 3p6, আগে 4s এ যাবে, আউটবাউন্ড নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি, আগে 4s এ যাবে, দেন 3D তে আসবে। এখন দেখেন এখানে ডি তে ইলেকট্রন আছে কয়টা? 4টা। ডি 5 অবস্থায় বেশি স্থিতিশীল। তখন কি করে? তখন এখানে ব্যতিক্রম ঘটে। ব্যতিক্রম ঘটে। কি করে? 1s2 2s2 2p6 3s2 3p6, এই 3D কি করে? অর্ধপূর্ণ হয়ে বেশি স্থিতিশীল হয়, 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, তখন হয়ে যায় 3d5 4s1, তখন এইখানে চেঞ্জ হয়ে যায়, এখানে ব্যতিক্রম ঘটে। তাইলে আমার এখানে এই ডি অরবিটালটা অর্ধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়, তখন সেটা কি হয়ে যায়? ব্যতিক্রম ঘটনা দেখায়। তাইলে তখন কিন্তু আমার এখানে ইলেকট্রন বিন্যাসে কি ঘটে? এখানে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম ঘটে। সেম টু সেম কার ক্ষেত্রে ঘটে? সেম টু সেম কিন্তু আমার কপারের ক্ষেত্রে ঘটে। কপার কত স্যার? 29। তাইলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, আগে কোথায় যাবে? 4s এ 2, দেন 3d তে কয়টা? 9।
29, কিন্তু এখানেও এই যে ভেজাল লাগছে, 3D10 অবস্থায় বেশি স্থিতিশীল, বেশি স্টেবল। এই কারণে সে কি করবে, এই কারণে কপার ভদ্রলোক কি করবে, কপার ভদ্রলোক কি করে, ভদ্রলোকের ডি অরবিটাল একটা ইলেকট্রন নিয়ে নেয় 4s থেকে, তখন এইখানে যে ব্যতিক্রম দেখা যায়, এখানে ব্যতিক্রম দেখা যায়। ঠিক আছে, তাহলে কপার এবং ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হইতেছে, এখানে ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম হইতেছে। এবার আসি তারপরের পার্ট, এক ক্লাসে পুরো অধ্যায় রিভিশন, ওয়ান শট ক্লাস, একটু বড় হবে, একটু ধৈর্য ধরে করতে হবে, তো কষ্ট করতে হবে। এখন শেষ মুহূর্তে একটু কষ্ট করে যদি ভালো একটা রেজাল্ট করা যায়, কষ্টের কিছু না, একটু কষ্ট করাই যায়। ঠিক আছে, আমি একটু পানি খাই, একটা মিনিট, আমি একটু পানি খাই। ওকে, এবার আমরা দেখব আইসোটোপ, আইসোবার, আইসোটোন একটা পার্ট আছে, আমরা এই পার্টটা একটু দেখব। প্রথমে আসে আইসোটোপ। আইসোটোপ লাস্টে কি আছে, প। এখান থেকে মনে রাখবো কি স্যার, এখান থেকে মনে রাখবো প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা একই। যেসব মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। যেসব মৌলের বা পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে, আইসোটোপ বলে। যেমন ধরেন হাইড্রোজেনের 7টা আইসোটোপ আমরা জানি, 3টা লিখি, 1 1 1 1 2 3, পোটিয়াম, ডিউটেরিয়াম, টেট্রিয়াম। দেখেন এখানে হাইড্রোজেন ভদ্রলোকের 3 জনেরই পারমাণবিক সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা আলাদা, সুতরাং এরা 3 জন পরস্পরের আইসোটোপ। বা কার্বন, কার্বন 6 6 6, পারমাণবিক সংখ্যা 6 কিন্তু কার্বন 12 13 14। দেখেন এই 3 জনেরই কার্বনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, সুতরাং এরা 3 জন পরস্পরের কি স্যার, পরস্পরের আইসোটোপ। এবার আসেন আইসোবার। আইসোবার লাস্টে র আছে, এখান থেকে মনে রাখবো আমরা ভর সংখ্যা একই। এখান থেকে আমরা কি মনে রাখবো, এখান থেকে আমরা মনে রাখবো ভর সংখ্যা একই। হ্যাঁ, যেমন ধরেন আর্গন আর কে ক্যালসিয়াম, আইসোটোপ হলো যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। আর আইসোবার উল্টা, এবার হবে ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন। যেমন দেখেন আর্গনের পারমাণবিক সংখ্যা 18, ক্যালসিয়ামের হলো 20, দুইজনেরই ভর সংখ্যা 40। যাদের ভর সংখ্যা একই, পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। আর কি আইসোটোন, আইসোটোন লাস্টে কি আছে, দন্ত ন, ন থেকে মনে রাখবো নিউট্রন সংখ্যা একই। ন থেকে কি মনে রাখবো স্যার, ন থেকে মনে রাখবো নিউট্রন সংখ্যা একই। নিউট্রন সংখ্যা বের করতে তো আমরা পারি, ওই 1971 সালে শিখে আসছি, তাই না? দেখেন সোডিয়াম ধরেন 23 11 আর ম্যাগনেসিয়াম 24 আর 12। ঠিক আছে, তো দেখেন নিউট্রন সংখ্যা বের করে কেমনে, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 23 মাইনাস 11 কত, 12, 24 মাইনাস 12 কত, 12। তাহলে দেখেন দুই ভদ্রলোকেরই নিউট্রন সংখ্যা সেম, সুতরাং এই দুই ভদ্রলোক পরস্পরের আইসোটোন। এই কথাগুলাই তোমাদেরকে আমি সুন্দর মতো, হ্যাঁ বানানটা একটু দেখে নিন, বানান হয়তো কোথাও দু একটা মিস্টেক থাকতে পারে, টাইপিং মিস্টেক থাকতে পারে, আমি তোমাদেরকে সুন্দর মতো এই কথাগুলো একদম, আইসোটোপ কি, আইসোটোপ সম্পর্ক বিভিন্ন কথাবার্তা এক্সট্রা, আইসোটোপের চিকিৎসা বিজ্ঞানের যে ব্যবহার, কোনটায় কি কাজ, এমসিকিউর জন্য আরো সুন্দর মতো পড়ার জন্য আমি তোমাদেরকে সুন্দর মতো রেডি করে দিছি। হ্যাঁ, ক্লাসগুলো খুব ইফোর্ট দিয়ে দিতেছি, যতটুকু পারা যায় শেষ সময়ে তোমাদের সর্বোচ্চ সাপোর্ট হিসেবে পাশে থাকবো, কথা দিছি। তো আপনাদেরও পরিশ্রমটা করতে হবে। ক্লাসগুলো আপনার যদি ভালো লাগে বা উপকৃত হন, অবশ্যই অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব আপনার বন্ধুদের জানানো। হ্যাঁ,
পড়ালেখা কেউ কারোটা চুরিও করতে পারে না, পড়ালেখা জ্ঞান কখনো কারো কাছে কেউ নিতেও পারে না। হ্যাঁ, তো এই কারণে জ্ঞান বাড়লে জ্ঞান বাড়ে। ঠিক আছে? তো আপনি আপনার ফ্রেন্ড যারা আছে, আপনার সাথে যারা পরীক্ষা দিতেছে, যে যেখান থেকে বাংলাদেশ যেই প্রান্ত থেকে দেখেন, তাকে ক্লাসগুলো একটু মেনশন করবেন, তাকে ক্লাসগুলো শেয়ার করবেন, যেন সে একটু উপকৃত হইতে পারে। আপনি জানেন আপনার কোন বন্ধুটার একটু গ্যাপ আছে, কোন বন্ধুটা সময় লস করে ফেলছে। ওরে বলবে, এই বেটা এত চিন্তা করতেছিস কেন, এই যে ক্লাসগুলো কর, প্রত্যেকটা অধ্যায়ের একটা একটা করে ক্লাস দিবে, এই এক ক্লাসেই সব খেলা হয়ে যাবে। হ্যাঁ, তুই টেনশন করতেছিস কেন, তুই এই ক্লাসগুলো কর, গার্ড ধরে বসায় পড়তে বসাবেন। ঠিক আছে? এই কাজগুলো করবেন, এই কাজগুলো আপনার বড় মানসিকতার পরিচয়, আপনাকে বড় করবে জীবনে। ঠিক আছে? তো এই যে আইসোবার পড়াইলাম, এখানে আমি তো একটা দুটো উদাহরণ দিয়েছি, এখানে অসংখ্য উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে অসংখ্য অসংখ্য উদাহরণ দেওয়া আছে, একটু দেখবেন। আমি সুন্দর মতো আপনাদেরকে কি করছি, এখানে রেডি করে দিছি। ঠিক আছে? যে আইসোটোনের অসংখ্য উদাহরণ যে দিছি, দেখেন এখানে আইসোটোনের অসংখ্য উদাহরণ দিছি, এবং এই যে আপনাদেরকে রেডি করে দিছি। এই নোটটা আবার আপনার হাতে চলে যাইতেছে লিঙ্ক আকারে। হ্যাঁ, পিডিএফ পুরো লিঙ্ক দিয়ে দিতে, পিডিএফটা আপনাকে দিয়ে দিতেছি। সুতরাং আপনার কিন্তু পুরো একটা নোট হয়ে যেতেছে অধ্যায়ের। হ্যাঁ, আইসো ইলেকট্রনিক নাম শুনে বুঝতেছে, আইসো মানে কি, একই, ইলেকট্রনিক মানে ইলেকট্রন সংখ্যা সেম। যেমন ধরেন নিয়ন, ফ্লোরাইড, O2 মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস। হ্যাঁ, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, ফ্লোরিন 9, অক্সিজেন 8, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12। একটু খেয়াল করেন, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, তার মানে নিয়নের কাছে কয়টা ইলেকট্রন আছে, 10টা। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, তার মানে তার কাছে কয়টা ইলেকট্রন আছে, 9টা। কিন্তু মাইনাস চার্জ আছে, আমি একটু আগে শিখে আসছি মাইনাস মানে বেশি, তাহলে এক যোগ হবে, তাহলে 9 এর এক কয়টা ইলেকট্রন, 10টা। অক্সিজেন 8 আর 2 মাইনাস, 2 মাইনাস থেকে মানে কি, দুইটা বেশি আছে, তাহলে 8 আর 2 কত, 10। তাহলে দেখেন এই তিন ভদ্রলোকের কাছে ইলেকট্রন সংখ্যা সেম। আবার সোডিয়াম 11 প্লাস 1 আছে, প্লাস থেকে মানে কম আছে, একটা বিয়োগ করে দেন, তাহলে 11 মাইনাস 1 কত, 10, 12 মাইনাস 2 কত, 10। তার মানে দেখেন এই ভদ্রলোকদের কাছে প্রত্যেকেরই ইলেকট্রন সংখ্যা সমান, সুতরাং এরা প্রত্যেকে পরস্পরের আইসো ইলেকট্রনিক। যাদের যেসব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের কি বলা হয়, আইসো ইলেকট্রনিক। এখানে দেখেন সবার ইলেকট্রন সংখ্যা সেম, সুতরাং এরা পরস্পরের আইসো ইলেকট্রনিক। আশা করি বুঝাইতে পারছি। পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, তোমাদের বইতে সুন্দর মতো এখানে পড়ানো দেওয়া আছে। এখানে একটা সুন্দর একটা সূত্র আছে, কি লেখা আছে, আপেক্ষিক পারমাণবিক ভর মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, কি লেখা আছে, ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কি, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের কি, ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার সূত্র কি, মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর দিলেই আমি কি পেয়ে যাব, কোন একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করতে পারবো। তাই না, আমরা শিখছি না, শিখছি। হ্যাঁ, তাহলে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর মানে কি, ওই মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। ঠিক আছে, ওয়ান শট, চাইলে অনেক কথা বলা যায়, ওয়ান শট, শুধুমাত্র টু দা পয়েন্টে পড়ানো হইতেছে। আইসোটোপের শতকরা হার থেকে এই পার্ট থেকে অনেক ম্যাথ আসে, আপনারা জানেন বোর্ডে বিভিন্ন রকম ম্যাথ আসে। তো মৌলের আইসোটোপের শতকরা হার থেকে কি বের করতে হবে, মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়। সিম্পল কথা, এত পেঁচানোর কিছু নাই। হ্যাঁ, আইসোটোপ দেয়া থাকবে, ধরেন এ একটা মৌল, এর দুইটা আইসোটোপ আছে, কয়টা আইসোটোপ আছে, দুইটা। কি কি, এর একটা আইসোটোপ হলো পি, আর এর আরেকটা আইসোটোপ হলো কিউ। ঠিক আছে, তাহলে মৌলের 2টা 3টা 5টা যাই হোক না কেন, এরকম আইসোটোপ সংখ্যা দেওয়া থাকবে। দেন কি দেওয়া থাকবে, বলবে এই যে পি আইসোটোপটা যে আছে, এ আছে m%, আর কিউ আইসোটোপটা আছে n%। এখন তো এম আর এন বলবে না, কোন একটা পার্সেন্ট বলবে। তাইলে এরকম আইসোটোপ দেওয়া থাকবে, 2টা 3টা 5টা যাই থাক, আর ওদের পার্সেন্টেজ দেওয়া থাকবে যে কে কত পার্সেন্ট করে প্রকৃতিতে পাওয়া যায়।
এরপর কি করতে হবে আমাকে? গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। সোজা কথা, সোজা কথা। স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান কি? এই যে আইসোটোপ, আইসোটোপ ইনটু তার শতকরা পরিমাণ। প্রথম স্টেপ হলো আইসোটোপ ইনটু শতকরা এন, আইসোটোপ পি তার শতকরা পরিমাণ এম, আইসোটোপ কিউ তার শতকরা পরিমাণ এন। তাহলে প্রথম স্টেপ হলো আইসোটোপ ইনটু শতকরা পরিমাণ। স্টেপ দুই, এই যতগুলো আইসোটোপ ইনটু শতকরা পরিমাণ করছি তাদেরকে যোগ করতে হবে। তাহলে পি ইনটু এম এই একটা, যোগ কিউ ইনটু এন। যদি এখানে আরো একটা থাকতো তাহলে ওইটার আইসোটোপ ইনটু শতকরা পরিমাণ যোগ করে দিতাম। হ্যাঁ, 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ হলো এটাকে 100 দিয়ে ভাগ, 100 দিয়ে কি করতে হবে? 100 দিয়ে 3 নাম্বার স্টেপ হইলো 100 দিয়ে ভাগ। শেষ খেলা, খেলা ফাইনাল। তাইলে যতগুলো আইসোটোপ থাকবে, 2টা থাক, 3টা থাক, 5টা থাক, আর 10টা থাক, হ্যাঁ, এই আইসোটোপ গুলাকে আইসোটোপ ইনটু কি করতে হবে? তার শতকরা পরিমাণ গুণ করতে হবে, প্রথম স্টেপ। দেন সবগুলোর একসাথে যোগ করে দিতে হবে। দেন লাস্টে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করে দিতে হবে। এই হলো আমার 3টা স্টেপ। ফাইনাল স্টেপ এইটা, এটাই আমার ম্যাথ। হ্যাঁ, এখান থেকে আমাকে ম্যাথ করতে হবে। ওকে, ডান। প্রকৃতিতে, আচ্ছা 65 লেখছে, 35 হবে এটা। 35 ক্লোরিনের শতকরা পরিমাণ 75%। আচ্ছা, এখানে দেখেন ক্লোরিনের 2টা আইসোটোপ দেওয়া আছে। একটা দেওয়া আছে কি? ক্লোরিন 35, আরেকটা দেওয়া আছে কি? ক্লোরিন 37। ক্লোরিন 37 বলছে ক্লোরিন 35 আসে 75%, আর ক্লোরিন 37 আসে কত পার্সেন্ট? ক্লোরিন 37 আসে 25%। স্টেপ কয়টা? স্টেপ হলো 3টা। কি কি? এই আইসোটোপ ইনটু পার্সেন্ট, আইসোটোপ ইনটু পার্সেন্ট, আইসোটোপ ইনটু পার্সেন্ট, হ্যাঁ, আইসোটোপ ইনটু পার্সেন্ট। দেন কি করতে হবে? সবাইরে যোগ। দেন ফাইনালি কি করতে হবে? 100 দিয়ে ভাগ। দেন ফাইনালি আমার রেজাল্টটা চলে আসবে। হ্যাঁ, এখানে গড়, গড় আপেক্ষিক পারমাণবিক ভর চলে আসবে। তাইলে আশা করি কঠিন কিছুই না। পড়ালেখা বুঝা পড়লে খুবই সোজা, পড়ালেখা বুঝে বুঝে পড়লে খুবই সোজা, টেনশন করার কোনো কারণ নেই। এরপর বইতে আপনার একদম লাস্টে আইসোটোপের ব্যবহার দেওয়া আছে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আছে, আছে না? আপনাদের কাজ হবে, এটা আপনাদের হোমওয়ার্ক দিতেছি আমি। হ্যাঁ, এটা আমি আপনাদের কি দিতেছি? হোমওয়ার্ক দিতেছি। আপনাদের বাসার কাজ থাকবে HW আইসোটোপের ব্যবহার, এটা এমসিকিউর জন্য সুন্দর মতো পড়বেন। আমার সাথে আজকে থেকে রিভিশন করা শুরু করেন না, আপনার টেনশনের তো কোনো কারণ নাই। দেখেন বই শেষ করে কেমিস্ট্রিতে 100তে 100, টেনশনে কি কারণ আছে? কোনো কারণ নেই। তো আশা করতেছি আমার ক্লাসটা আপনারা ভালো মতো বুঝছেন। আশা করতেছি আপনাদের এই ক্লাসগুলা খুবই দরকারি, খুবই উপকার করবে লাস্ট মোমেন্টে। এখন আর আপনার এত ডিটেলসে এত দৌড়াদৌড়ির সময় নাই। হ্যাঁ, কোচিং অফিস বাসা এত দৌড়াদৌড়ির সময় নাই। এখন আপনার হলো ফাইনাল রিভিশন প্রোগ্রাম, এখন আপনার ফাইনাল ওয়ান শট রিভিশন করতে হবে। তো আপনার কেমিস্ট্রির চিন্তা আপনি আমার উপর ছেড়ে দেন। হ্যাঁ, আপনি কেমিস্ট্রির চিন্তা আমার উপর ছেড়ে দেন। আপনার কেমিস্ট্রিতে ওয়ান শট দিয়ে আমি প্রত্যেকটা অধ্যায়ের বেসিক, সিকিউ, এমসিকিউ 3টাই ক্লিয়ার করে দিব। হ্যাঁ, আর আজকে থেকে তো আর পড়াইতেছি না, পড়াইতেছি বহুদিন, প্রায় 7 বছর ধরে পড়াইতেছি। হ্যাঁ, এবং অনলাইনেও প্রায় আজকে একদিন 2 দিন ধরে পড়াইতেছি না। অনলাইনে আপনাদের সিনিয়রদের অনেক ব্যাচ আমার হাত থেকে বেরোচ্ছে। হ্যাঁ, অনেক পেইড ব্যাচ পড়াইছি। শুধু আপনাদের এক ব্যাচ যে সিনিয়ররা আছে 26 ব্যাচ বা 25 ব্যাচ, এরকম প্রায় 3-4 হাজার স্টুডেন্ট পড়াইছি। ঠিক আছে? তো আপনাদের টেনশনের কোনো কারণ নাই, স্টুডেন্ট অনেক পড়াইছি। আমি জানি আপনার এখন কি দরকার, আপনার এখন শেষ মুহূর্তের ওষুধ দরকার, ওই ওষুধটাই আমি আপনার দিতেছি। আপনি সুন্দর মতো ক্লাসগুলা করবেন। এনি সমস্যা, হ্যাঁ, এনি কোশ্চেন, কোথাও কিছু না বুঝলে আমি বলে দিই, আমি আপনাকে বলে দিতেছি। যদি প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপ, এটা হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ, WP হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এখানে মেসেজ দিবেন। কল করে পাওয়ার সম্ভাবনা খুবই কম, আপনারা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে রেসপন্স খুব তাড়াতাড়ি পাবেন। আমাদের জিমেইল আছে, জিমেইল আপনি জানাতে পারেন
মাস্টার সাকিব পেজ, এই পেজটাই যাবেন, পেজটাতে ফলো দিবেন এবং পেজটাকে আপনি লাইক করে রাখলে হবে কি আপনার ক্লাসগুলো যে আপলোড করা হইতেছে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে। দেন আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা, আপনি ইউটিউব চ্যানেলে এটা আপলোড করা থাকবে, হ্যাঁ, ইউটিউব চ্যানেলে @মাস্টার সাকিব 11, হ্যাঁ, এটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, ওই ইউটিউব চ্যানেল, এখানে যা আপনি ভিডিওগুলো সব পাবেন। এবং এই যে ক্লাস নেওয়ার সময় বলি না, এটা যদি ডিটেলস চান ওইটা দেখবেন, এই ভিডিওটা ডিটেলস এর ওই ভিডিওটা দেখবেন, ওই ইউটিউবে দেওয়া আছে ভিডিওগুলো, হ্যাঁ, তখন আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন। সুতরাং ইউটিউবটা আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। দেন ফাইনালি কাজ কি, এরপরও যদি আপনার কোনো ডাউট থাকে, কোনো প্রশ্ন থাকে, এই ফেসবুকের কমেন্টে, ভিডিওর কমেন্টে করবেন, ইউটিউবের কমেন্ট আছে করবেন। তারপরেও আমাদের একটা মাস্টার সাকিব অফিসিয়াল পেজ আছে, ঠিক এই নামে পাবলিক গ্রুপ আছে, হ্যাঁ, মাস্টার সাকিব গ্রুপ আছে, পাবলিক গ্রুপ। এই মাস্টার সাকিব গ্রুপে আপনি সুন্দর মতো আপনার যেই সমস্যা একটা স্ক্রিনশট নেবেন, অথবা আপনার প্রশ্নটা ডিরেক্ট আপনি টাইপ করে ফেলবেন, অথবা যেমনি পারেন আপনার দায়িত্ব খালি আমার এখানে পৌঁছায় দেওয়া, হ্যাঁ, মাস্টার সাকিব গ্রুপে আপনি পোস্ট করবেন আপনার সমস্যাটা, সেটা ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, বায়োলজি হোক, ম্যাথ হোক, আমাদের ডিপার্টমেন্টে যে টিচাররা আছে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। তো সবাই আজকে থেকে বিসমিল্লাহ বইলা যা পাপ করছেন, ওই যে আমি এইচএসসি 25 সেম কথা বলে দিছি, একটা মোনাজাত ধরবেন, আল্লাহ যা অন্যায় করছি, যা অত্যাচার করছি, পড়ালেখার সাথে যত জুলুম করছি, যত অবিচার করছি, যত ধরনের ফাইজলামি করছি জীবনে, সব মাফ করে দাও আল্লাহ, এই শেষ মুহূর্তে আমার বাঁচায় দাও আল্লাহ, এমন একটা দোয়া মোয়া কইরা সুন্দর মতো বাবা মার দোয়া নিয়ে আজকে পড়তে বসবেন, ঠিক আছে। তো বাকি কাজ আমি ইনশাআল্লাহ যতটা সাপোর্ট লাগে তো আমি দিচ্ছি, টেনশনের কি কারণ আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের ফ্রেন্ডদের এই ক্লাসগুলো পাইতে হেল্প করেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।